যদি হয়ে থাকে তাহলে আমি এটাতে কোনো ভুল কিছু দেখি না। তবে তাদের যে দাবি সেটার যদি কোনো যৌক্তিকতা থাকে সেটা যদি তারা তুলে ধরতে পারেন নির্বাচন কমিশনের কাছে, এখন কিন্তু অ্যাকচুয়ালি আসল টেস্টটা কিন্তু নির্বাচন কমিশনের। তো আসল আসল পরীক্ষাটা কিন্তু তাদের, তারা এই সমস্ত চাপ কিভাবে হ্যান্ডেল করে এটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে আমার জানা মতে যে ব্যক্তিবর্গ ওখানে আছেন, আমি যে দুই একজনকে খুব ভালো করে চিনি, তারা কিন্তু অত্যন্ত উঁচু মানের আমি বলবো নৈতিকতার অধিকারী, এবং আমার মনে হয় তারা খুব সাহসের সাথে এই মোকাবেলা করবে। এবং আমরা সবাই মিলে তাদের চেষ্টা করা উচিত যেন তারা কোনো চাপের মুখে নতি না স্বীকার করে, এবং তাদেরকে সেই সাহস দেওয়া। সেই সাথে আমি বলবো রাজনৈতিক দল যারা, বড় দলের কিন্তু একটা অনেক বড় দায়িত্ব, আমি কিন্তু সবসময় এই কথাটা বলে থাকি, এবং তাদের মহানুভবতায় কিন্তু যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু ছোট ছোট দল বিভিন্ন রকম তারা আমি বলবো যে নিরাপত্তার অভাবে ভুগবে, এবং এটা ভবিষ্যতে কিন্তু রাজনৈতিক ইতিহাসের জন্য কিন্তু ভালো কিছু হবে না। তবে বিএনপির চেয়ারপারসন ফেরত আসার পরে তার যে সমস্ত কথাবার্তা আমরা যতটুকু শুনেছি, যেখানেই যেটা দেখেছি, যদিও কিছু কিছু ব্যাপারে উনি খুবই নীরব আছেন, যেটা নিয়ে সাধারণ মানুষের কিছুটা হয়তোবা অস্বস্তি থাকতে পারে। বিশেষ করে উনি জুলাই আন্দোলনের যে স্পিরিট, এই স্পিরিটটাকে উনি মানে কতটুকু হোল্ড করেন, বা কতটুকু এটাকে ওন করেন, বা কতটুকু তারা আমি সবসময় একটা কথা বলি যে তারেক রহমান সাহেবের সাকসেস কিন্তু ডিপেন্ড করছে উনি এই জুলাই আন্দোলনের যারা নেতানেত্রী যে দলই থাকুন না, তাদেরকে আপন করে নেওয়ার যে কৌশল, এটা যদি উনি রপ্ত না করতে পারে তাহলে কিন্তু ওনার জন্য তারা একটা বাধা হয়ে দাঁড়াবে। অথচ আমি মনে করি যে তারেক রহমান সাহেব এই স্পিরিটটাকে, সেটা ওনার দলের তরুণ নেতা, আমি একটা কথা আমি মনিরুজ্জামান ভাইয়ের মাধ্যমেও আসলে তাদের দলকে আমি যে কথাটা সবসময় বলি যে এই দেশের কিন্তু এবার প্রায় 5 কোটি ভোটার কিন্তু এই তরুণ ভোটার, তাদেরকে কিন্তু আপনি পয়সায় কিনতে পারবেন না, তাদেরকে কিন্তু আপনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখানোর মাধ্যমে কিন্তু তাদের মন জয় করতে হবে। সেই আস্থা যদি আপনারা তা অর্জন না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই ইলেকশনটা উতরানো খুব ডিফিকাল্ট হবে। এই জন্যই তাদেরকে কিন্তু আপন করা দরকার, কারণ এই সমস্ত তরুণ তরুণীদের কিন্তু তারা কিন্তু পুরো একটা অন্য জগতে বাস করতো এই 15টা বছর, কারণ আওয়ামী লীগ তাদেরকে কোনোদিন কানেক্ট করতে পারে নাই, কোনোদিন না। পুরো 15টা বছর তাদেরকে এমন ভাবে সেগ্রিগেট করে রেখেছে, এবং এমন ভাবে তাদেরকে রাজনীতি থেকে, তাদের চাওয়া পাওয়া থেকে দূরে রেখেছে, যে তারা তাদেরকে আর কখনোই কাছে পায় নাই। যত রকম ন্যারেটিভ দিছে, কোনো কাজ হয় নাই। এখন কিন্তু বিএনপির এই পরিপক্কতা দেখানোর সময়, তারা যদি এইটুকু না বোঝে তাহলে তাদের জন্য আগামী যাত্রা খুব অনেক কষ্টকর হবে। এবং এই সমস্ত ইলেকশন কমিশনের কাছে যে দাবি দাবা যেগুলি, এগুলি কিন্তু বেসিক্যালি দিস ইজ গোয়িং টু বি লাইক পলিটিক্যাল রেটোরিক্স। এবং আপনার কি মনে হয় যে বিএনপি নিয়ন্ত্রণ করছে এই নির্বাচন কমিশনকে? মনে হয় না যে আমার মনে হয় না যে বিএনপি, যদি তাদের মনে কোনো বাসনাও থেকে থাকে তাহলে এটা করার প্রয়োজন নাই তাদের। তাদের দলটি এত বড়, এবং তাদের এখন প্রাইমারি অবজেক্টিভ হওয়া উচিত দলের ভিতরে ডিসিপ্লিন ফেরত আনা, যেন একসাথে। তাহলে কি আপনার মনে হয় যে এনসিপি এটা মানে ভুল বলছে, বা এটা আমাদের মিলিটারিতে একটা কথা আছে, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। হ্যাঁ, মানে আপনি যত অফেন্সিভে যাবেন তত কিন্তু আপনি ডিফেন্সটা আপনার শক্ত হবে। তো আপনি যদি অফেন্সিভে না যান তাহলে কিন্তু আপনি ডিফেন্স ঠিক করতে পারবেন না। তো এটাতে আমার মনে হয় ওইভাবেই এটা চিন্তা করা উচিত। এবং আমি মনে করি যে বিএনপির কোনো অংশই, আমার এটা ধারণা, এবং মিস্টার তারেক রহমান 17 বছরে ওনার যে সমস্ত কথাবার্তা আমি দুই একটা জায়গায় আমি শুনেছি, তাতে আমার মনে হয়েছে উনি অ্যাটলিস্ট পশ্চিমী থেকে গণতান্ত্রিক যে রীতিনীতির যে শালীনতা, এটা কিন্তু উনি মানে অর্জন করেছেন, এটা উনি অর্জন করেছেন। এখন শুধু ওনার দরকার এই দেশের মানুষের, সাধারণ মানুষের, ওই যে গতকালকে একটা কথা শুনেছি, আমি গতকালকে নাগরিক সুখ সভায় গিয়েছিলাম, ওখানে একটা কথা আমি শুনেছি, খুব সুন্দর করে বলেছে যে বেগম জিয়ার যে যোগ্যতা ছিল, যে এভারেজ মানুষের মনের কথাটা বুঝবার যে যোগ্যতা, এই যোগ্যতাটা উনি সবসময় ধারণ করেন। ইভেন ওনার পার্টির সিনিয়র লিডারদের মতের বিরুদ্ধেই কিন্তু সেই সাধারণ মানুষের যে বোধ, তাদের যে চাওয়া, সেটার প্রতি দাঁড়িয়েছেন উনি সবসময়। এই জন্যই কিন্তু আজকে দেখবেন আপনি যে এই যে ওনার মৃত্যুর পরে যে সাধারণ মানুষের মধ্যে যে তাদের যে শোক, তাদের যে হাহাকার, তার অভাব, তারা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু, এবং যত বিএনপি এই ধরনের ভুল কাজ করবে ততই কিন্তু তাদের মনে সেই প্রশ্নটা জাগবে যে আমরা যদি আজকে খালেদা জিয়া থাকতো তাহলে আমরা হয়তো বা এইরকম একটা ম্যাচিউরড আমরা সিদ্ধান্ত তার কাছ থেকে দেখতে পারতাম। এই প্রশ্নটা কিন্তু এখন বিএনপির দায়িত্ব, কিভাবে তারা এটাকে ম্যানেজ করে। এটাই হলো আমি মনে করি যে বিএনপির হবে বেস্ট ম্যাচিউরিটি, পলিটিক্যালি একটা ম্যাচিউর দল হিসেবে কিন্তু তারা, এটাই তাদের কাজ হবে।
হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর কাজী মনির আপনাকে স্বাগত জানাচ্ছি। জানিয়ে আমি আজকে যে নির্বাচন কমিশনে যে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে গেছে, আব্দুল্লাহ মিন্টু উনি সম্ভবত ওনার মেজাজ হারিয়েছেন। আর হাসনাত আব্দুল্লাহ তার প্রতিক্রিয়ায় যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোকে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি করে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন পরবর্তীতে দেখবেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আর বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন যিনি আলোচক আছেন তার সামনে তো অনেক কথাই বলা ঠিক না। যদি এনসিপি কেউ থাকতো তাহলে বললে সুবিধা হতো। আপনার একটা গ্রামের কথা আমার বলতে খুব ইচ্ছে করে, আমার গ্রাম থেকে আসতেছি তো আমি আর পদ্মা সেতুতে টোল দিচ্ছি। আপনার হচ্ছে যে অনেক মা বাবা আর সন্তানকে বলে যে তোকে জন্মাবার সময় নুন খাওয়াইয়া মাইরে ফেলা উচিত ছিল, ওকে জন্মাবার সময় নুন খাওয়াইয়া মাইরে ফেলানো হচ্ছে। হয়তো বা আপনারা শুনছেন কিনা জানি না, দেখা যাচ্ছে এই ছেলে বেয়ারডা হয়ে গেছে, এই ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, এই ছেলে বিভিন্ন জায়গায় যে ডিস্টার্ব করে, চাঁদাবাজি করে, এরকম বিভিন্ন রকমের। এখন আজকে অবশ্যই তারেক রহমান যখন বাংলাদেশে আসছে আমাদের মধ্যে অনেক কানাঘুষা হয়েছে। আমি ওই দিন খুব আগে আগে গেছি, আগের দিনও গিয়েছি। আমাকে অনেক বলে, কেউ বলে স্যার ভাই তারেক রহমানকে তো শেখ হাসিনা বলছে এই তারেক তোর সাহস থাকলে বাংলাদেশে আয়, সংসদে দাঁড়াই বলছে। আবার এই জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল যশোরে বড় জনসভায় আসার 4 দিন আগে বলল যে ওই যে মুসলেকা দিয়া পালাইছে আর বাংলাদেশে আসবে না, এইটা এদের ইতিহাসে আছে, আসতেও পারবে না। এবং জামাতের ইতিহাসে কোনো পালাবার নাই। এই এখন এদের বিরুদ্ধে তো অনেক কিছু বলবে, আমি বললাম যে বলবে কিনা তো আমি জানি না, তবে আপনাদের একটা কথা বলি, বাংলাদেশে প্রথম পালাইছে জামাত 1971 সালে 22শে নভেম্বর, গোলাম আজম সহ 37 জন পালাই গেছে। আর এই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকছে ঢুকছে পাশাপাশি অনেক লোক ভারতে পালাই গেছে। তার মধ্যে পেপার পত্রিকায় লেখছে আবুল কালাম আজাদ কাটাবন মসজিদের খতিব এবং ইমাম এবং জামাতের বুদ্ধিজীবী। আমি বললাম এটা তাদের আছে, এটা আপনারা জানিয়ে রাখেন। পরে তো অপেক্ষা, হঠাৎ করে দেখতেছি স্ক্রিনে যে উনি এয়ারপোর্টে নামছেন, নামার পরে জুতাটা খুলছেন, খোলার পরেই দেখলাম মাটি স্পর্শ করলো। আমার সত্যিকার একটা কান্না এসে গেছে। আমার কাছে মনে হয়েছে যে উনি এই কথা বলতেছে, এই আমার মাটি, আমি 17 বছর এই মাটি থেকে বঞ্চিত, আমার জন্মভূমি, আমার ভালোবাসা, আমার প্রেম, এটা আমার কাছে মনে হয়েছে। আমি কাইদে দিচ্ছি। এরপরে 4 ঘন্টা 4.5 ঘন্টা পর আসলেন মঞ্চে, এসেই মহান আল্লাহ তাআলাকে স্মরণ করলেন। এরপরে বাংলাদেশকে সালাম জানাইলেন। এরপরে উনি 71 সালে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানালেন, জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের শ্রদ্ধা জানাইলেন, হাদির প্রতি শ্রদ্ধা জানাইলেন, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা জানাইলেন। এরপরই বলল উই হ্যাভ না আই হ্যাভ প্ল্যান। এইটা বলেই দেখলাম যে হাত দুইটা উঠাই দিয়েছে আল্লাহর কাছে, যে হে আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ করো, তুমি না চাইলে আমাদের হবে না, আমরা উন্নতি করতে চাই, আমরা শ্রম দিতে চাই, আমাদেরকে সেই কাজ করার সুযোগ দাও, আমাদেরকে কাজ করাইয়া বাংলাদেশকে উন্নয়ন করো। এই কথা বলতে বলতে বক্তব্য শেষ করছে। আমি চিন্তা করলাম যে আসলে বেশিরভাগ মানুষ কি চেয়েছে আর উনি কি করেছে। পরের দিন যখন হাদির সমাধিতে শ্রদ্ধা জানাইতে গেলেন, উনি বাসায় এসে দেখে পেপারে, অনলাইনে, টিভিতে যে শহীদুল ইসলাম একজন ব্যক্তি, তাকে কটূক্তি করেছে, জনগণ সহ্য করতে পারে নাই, আইন শৃঙ্খলা বাহিনীও সহ্য করতে পারে নাই, তাকে গ্রেপ্তার করে চালান দিয়েছে জেলে। উনি সাথে সাথে বলছে যে একে এখনই মুক্তির দাবি জানাইতে হবে বিএনপির, এই জন্য কি জুলাই আন্দোলন হয়েছে, এই জন্য কি 71 সালে দেশ স্বাধীন হয়েছে। এবং পরবর্তীতে এইটা বিএনপির কি করছে কইরা সাথে সাথে সেখানে এই দাবি জানাইলে পরের দিন ছেড়ে দিছে। এটা আমি দেখলাম। এবং সেই যে রিক্সা শ্রমিকরা আন্দোলন করেছিল, আমি প্রত্যেকটা রিক্সা শ্রমিকের কমান্ডার, মুক্তিযোদ্ধা, বাদশা, ভাসানী, আফজাল, মানে যে কয়টা রিক্সা চালক আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, রিক্সা নিয়ে মিছিল নামাইছে, জেলে গেছে, তাদের সাথে উনি দেখা করেছে। এরপরে আপনার আমি শুনেছিলাম যে 11-10 আসনে আসিফ মাহমুদ, এটা শোনার কথা, কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে এই আসনটি চাচ্ছিলেন, উনিও দিতে চেয়েছিলেন, যেহেতু বিভিন্ন জনে বলেছে কিছু না কিছু রটে, কিছু না কিছু বটে। এরপরে আমি ওইখানে আমাদের বাগেরহাটের মোল্লারহাটের রবিউল আলম, রবি, সে আগে উপনির্বাচন করেছিলেন, তার প্রচুর শ্রম, সে তার নামে 181টা মামলা। আমি তখন
নিজে চলে গেলাম ধানমন্ডি এরিয়ায়, আমি থাকিও ওই আসনে। বিভিন্ন লোকের কাছে যারা আমার চিনে না তাদের সাথে কথা বলতেছি, তারা বলে আমরা শুনলাম এখানে আসিফ মাহমুদকে দিবে, যদি আসিফ মাহমুদকে দেয় আমরা তারেক রহমানের বিরুদ্ধে কি করবো। আমি কেন করবেন ভাই? বললো যে আসিফ মাহমুদ একজন দুর্নীতিবাজ, এত দুর্নীতি করার পর যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, ন্যায়ের কথা বলেছে, সে পদত্যাগ করলো না, পেপার পত্রিকায় প্রমাণ সহ লিখে দিয়েছে। তার এলাকায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে জমি দখলের জন্য আন্দোলন করেছে, তাদেরকে ধরে পুলিশ মামলা দিয়ে চালান দিয়ে দিয়েছে, আবার জামিন যাতে না হয় বিচারক। এই লোকটা কেন তারেক রহমান তাকে নমিনেশন দেবে? আমি বললাম যে এখন তো আমি জানি সে জুলাই যোদ্ধা। বলছে যে শুনে আপনি কি করেন? আমি বললাম আমি একটু ব্যবসা বাণিজ্য করি। ওই কয়েকটা জায়গায় গেলাম, বলে না আপনারা চেনা চেনা লাগে, পরে কয় আপনি তো রাজনীতি করেন। আমার এবারে ওই টিভিতে দেখছে। এরকম আমার মনে হয় 15-16 জনের সাথে আলাপ করলাম। তারা বললো যে আপনার বয়স কত? আমি বললাম 61 বছর। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, যারা শহীদ হয়েছে বিনিময়ে কিছু চাইছে না? 71 সালে স্বাধীনতা করছে, তখন বেশ কিছু সেনাবাহিনী তারাই দেশপ্রেমিক ভূমিকায় ছিল এবং তাদের নেতৃত্বে অনেক কিছু হয়েছে, অনেকে মারা গেছে। তারা কি বিনিময়ে কিছু চেয়েছিল? জিয়াউর রহমান চেয়েছে? আমি বললাম না, সে তো ব্যারাকে ফিরে গেল। জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে মানে শ্রেষ্ঠ খেতাব তাকে শেখ মুজিবুর রহমান এনে দিল, বীর উত্তাপ। বললো 90-এর আন্দোলন হয়েছে। আমি বললাম এই আন্দোলনটা আমি করেছিলাম, আমাদের যদি আর্মি সমর্থন না করতো নুরুদ্দিন সাহেব, আমরা ওই এরশাদের কাছ থেকে আনতে পারতাম না। তখনও দেশ প্রেমিক ভূমিকায় আর্মি ছিল এবং আমরাও চাই নাই কিছু। বললো যে এইবারে এত চাওয়া পাওয়া কেন? আপনি কি জানেন যে আমরা খুব সচেতন? এই যে সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময় সকল রাজনৈতিক দলকে ডাকছে, আর্মিদের গাড়িতে করে নিয়ে গেছে। ওই লোক বললো যে আমি নিজে দেখছি, জোনায়েদ সাহাকে নিয়ে যায়, মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে যায়। তখন তারা জিজ্ঞাসা করছে যে সরকারটা যে করবেন কি নিয়ম হবে? বললো যে একটা জাতীয় সরকার করা যায়, সবাইকে দলকে নিয়ে 4-5 বছর থাকলো। আর যদি আপনারা স্বল্প টাইম চান 1-1.5 বছর, তাইলে যারা এই সরকারে থাকবে তারা কোনো দলীয় লোক থাকতে পারবে না, তারা দল করতে পারবে না, নির্বাচনও করতে পারবে না। তখন এই ছাত্ররা ইন্টারেস্টেড হলো, আসিফ নজরুল হলো। পরে তো এখন তারা দেখলাম দলও করছে, আবার নির্বাচন করতেও চায়। আমরা জনগণ কষ্টের টাকা দিয়ে এই পাঠাও চালক, রিক্সা চালক, ভ্যান চালক, গৃহিণী, সাধারণ ব্যবসায়ী, মুদি দোকানদার, আমরা গিয়ে গিয়ে পানি কিনে দিছি, পাউরুটি কিনে দিছি, বিস্কিট কিনে দিছি, যে বাংলাদেশে একটা ন্যায়ের পথে সবসময় একটা ভ্যানগার্ড থাকবে, তারা যেখানেই অন্যায় সেইখানে, এবং যুগে যুগে এরকম এই আন্দোলনে সবাই আসবে। সেইটাই কি আছে এখন আর? আমার তখন টুক করে দেখলাম যে আমি কয়েকটা বক্তব্য শুনছিলাম হাদির, পরে ওখান থেকে এসে আমি হাদির বক্তব্যগুলো সার্চ দিলাম। তখন হাদির আমি প্রায় 8টা বক্তব্য পাইলাম যে এই জুলাইয়ের যে চেতনা, এই জুলাইয়ের যে মানুষের আস্থা, সেইটা এনসিবি শেষ করে দিয়েছে। এনসিবি শেষ করে দিয়েছে, তারা এই করছে এই করছে এই করছে। আমি দেখা চিন্তা করলাম যে আসলেই তো। বলছে ভবিষ্যতে কেউ আর এই আন্দোলনে আসবে কিনা আমার মনে হচ্ছে না। তাই আজকে আমি আপনার মাধ্যমে বলতে চাই যে ও কথাটা বললে অহংকারের কথা বলতেছি না। কোথায় লিভারপুল আর কোথায় ফকিরাপুর? নাসিরউদ্দিন পাটোয়ারি এই 5-7 দিন পর্যন্ত জনাব মির্জা আব্বাসকে যা তা বলতেছে, এবং এই পাটোয়ারিরা প্রচুর দুর্নীতি করেছে, প্রচুর চাঁদাবাজি করেছে। আপনি বেশি দূর যাওয়া দরকার নাই, রূপায়ণ টাওয়ার চলে কেমনে? তারা যদি এত লক্ষ টাকা ভাড়া দেয়, আর যদি ভাড়া না দেয় তাহলে এটা কেন নিল? এরকম অনেক দুর্নীতিবাজদের করেছে। প্রশাসনে সচিবালয় বদলি টদলি সব তারা করেছে। আপনার সে আজকে কোনো পলিটিক্যাল কথা বলে না, সে কথা বলে গায়ের জোরে। আপনারাও জানেন আমার 61 বছর বয়সে আমি ঢাকায় মনে করেন 85-তে যেন আসলাম। সে 85 থেকে আমি দেখি মির্জা আব্বাস সে অবস্থা সম্পন্ন লোক, তাদের সম্পদ আছে অনেক। যে সম্পদ আমরা তখন ছিল মনে করেন 100 টাকা 200 টাকা কাঠা, সেই সম্পদের আজকে কোটি কোটি টাকা কাঠা। তারপরে ধরে নিলাম উনি যা বলে সব সত্য। এখন তো আপনি একজন প্রার্থী, উনি একজন এক প্রার্থী। এই প্রার্থী নামে কি এরকম কোনো কথা বলা যায় যে মির্জা আব্বাস চাঁদাবাজ, এই টোকাই, ওর জমিদারি ভাঙতে হবে, ওরে ঢাকা শহরটা তাড়াইতে হইবে, এই করতে হবে সেই করতে হবে? এখন অবাক হই আমি, মাঝে মাঝে চিন্তা করতাম যে মির্জা আব্বাস একটু রাগী লোক, পরে আবার কেন কি দেখি বলে। এখন পর্যন্ত দেখলাম কিছুই বলে নাই, ধৈর্য সহকারে আছে। এখন
এরপরে এই যে আসিফ মাহমুদ, আরে বাবা তুমি আমার সন্তানের মতো, আমার নাতি হয়েছে, তুমি কিন্তু এই সদ্য দেখেছো যে ব্যালট পেপারে, যেটা পোস্টাল ব্যালট, সেখানে 5 নম্বরের ডাইনের একেবারে কোনায় যেখানে মানুষের নজর পড়ে সেইখানে দাঁড়িপাল্লা পৃষ্ঠে উল্টেই তোমাদের শাপলাকলি বা তোমাদের সাথে আরেকটা জোট ছিল তাদের মার্কা হাত পাখা। আমরা প্রশ্ন করলাম, আমরা আবেদন করলাম, পরবর্তীতে তোমরা টকশো মকশো এখানে সেখানে বললা, যেটা হাসির ব্যাপার, তাদের অবস্থান খারাপ হয়ে গেছে, এখন বেহুদা কথা বলে, কারণ এইটা হইলে বর্ণমালা অনুযায়ী হয়েছে। আমিও একটা টকশোতে গেলাম, সেখানে জামাতে আমি একটু আজকের ব্যাপারে একটু শুনতে চাচ্ছিলাম, প্লিজ। আজকে এটা আমি বললেই বুঝবেন, বললেই বুঝবেন যে নির্বাচন কমিশন তাদের পক্ষে, কারণ বর্ণমালায় দাঁড়িপাল্লা যাই পড়ছে 51 নম্বরে, কারণ অ দিয়ে শুরু, তো ওই কোনো মার্কা নাই, হাতে আপেল, এরপর আম, আনারস, ওনাদের নাম্বারটা দিল হাটুভাঙ্গা ধার কান্দেবাড়িটা পাশাপাশি, সেখানে কত ডিফারেন্স হবে, সেখানে যাই 7 নম্বর লাইনের 35 নম্বরে ধানের শীষ, আর ওনাদের একের উপরে। এখন সেটা আমি যখন টকশোতে বললাম তখন আর কিছু বলা নাই। আজকে তারা বলতেছে নির্বাচন কমিশন, এখন যদি তারা চায় যে আগে যেরকম মন্ত্রণালয় চালাইছে, ইচ্ছা মতো বদলি করছে, যার কাছে যে টাকা চাইছে সেইটা করছে, যারে যা করতে বলছে সেইটা করছে, তাইলে তো সেরকম নির্বাচন কমিশন হবে না। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন কমিশনের মেরুদণ্ড সোজা আছে, বাংলাদেশের দেশপ্রেমিক, আমি প্রমাণিত যে সেনাবাহিনীর দেশপ্রেমিক, সেই সেনাবাহিনী আছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও আছে। এই যে আজকে হাসনাত আব্দুল্লাহ যে সিনক্রেট করে, এটা হাস্যকর। সেখানে তার সাথে তর্ক একজন বাবার চাইতেও বেশি বয়স, আব্দুল আওয়াল মিন্টুরে আমরা ভাই দেখি, নাকি রাজনৈতিক ভাই, আসলে তো তার অনেক বয়স। কিন্তু উনি কি বলতে পারে কিনা ব্লাডি সিটিজেন, ব্লাডি এই মানে আরেকটা শব্দ ব্যবহার করেছে, এগুলো কি উনিও বলতে পারেন কিনা? ওনারও তো সিনিয়র হিসেবে ওনারও তো মেজাজ ঠান্ডা। আপনি যে বলছেন মির্জা আব্বাস মেজাজ ঠান্ডা রেখেছে, অনেক কথাই বলতেছে, গুরুত্ব দিচ্ছে না। এটা অবশ্যই বলা ঠিক, এটা বলা ঠিক হয়। আমরা ধরলাম যে হাসনাত আব্দুল্লাহর অভিজ্ঞতা কম, রাজনৈতিক অভিজ্ঞতা কম, বা শেখ হাসিনার গণভবন ভাঙতে, এখন আমি বলছি কি শুনেন, বলছে সাংবাদিকরা যখন জিজ্ঞেসে যে শেখ হাসিনার বাড়ি ভাঙলো 32 গণভবন, বলছে যে যখন প্রতিবাদের ভাষা হালাই পালায় তখনই এই রাগের বহিঃপ্রকাশ। এখন আব্দুল আওয়াল মিন্টু, এখন সে ওইখানে উঠতে হবে, দৌড়িতে হইবে, সে স্যালেন্ডার করছে, প্রমাণ দিচ্ছে, নির্বাচন কমিশনকে বুঝাইছে, এখন আবার সেটার পিছনে আবেদন করে, এইটা করে সেটা করে। এখন যার কারণে হয়তো বা এরকম বলছে, আসলে পুরো পলিটিক্যাল না, উনি সবসময় বুদ্ধিজীবী বা অর্গানাইজার বা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন করেছে, বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায়িক সমিতির উনি সভাপতি ছিল, বিদেশের সাথে অনেক তার সাথে আছে। তাই আমি মনে করি রাজনৈতিক হিসাবে তারেক রহমান যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তারেক রহমানের ওই খালেদা জিয়ার সন্তান, তিনি যখন তার শরীরে গন্ডারের চামড়ার মতো করে কথা বলতেছে, অতএব সেইখানে আর কেউ তার যে ব্যতিক্রম কথা বলবে, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। আমি ব্যক্তিগতভাবে বিএনপির হয়ে কাজ করতেছে নাকি এই যে এনসিপি হয়ে কাজ? না, অবশ্যই না। আপনাকে তো বললাম, যেখানে মার্কা ইঞ্জিনিয়ারিং করেছে, মার্কা ডাইনে প্রথম মানুষ দেখে, সে কোনায় দিয়েছে, কোনোভাবে 5 নম্বরে দাঁড়িপাল্লা পড়তে পারে না। পুরাটাই সাজানো নাটক, যে নির্বাচন পেছানোর জন্য একটা অবশ্যই আসিফ মাহমুদ এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই হাসনাত আব্দুল্লাহ, এরা পরিকল্পিতভাবে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। এই ফর্মুলাটা আনছে জামাতের কাছ থেকে। আপনি দেখেন, এটা জামাতের কাছ থেকে আনছে। জামাত ইতিমধ্যে যত কথা বলছে, ইসলাম বিরোধী কথা, ইসলাম অবমাননার কথা, কেউ ওটা মামলা করার সাহস পায় না। ওই যে একটা বাটফার ব্যারিস্টার, সে বুঝাইতে চাচ্ছে পাকিস্তান পিরিয়ডে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, একটা কাগজ হয়ে গেছে, এটা হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে হয় না। কয় 8টা ক্যাডেট কলেজ হয়েছে, এই বাটফার ব্যারিস্টার বলতেছে শাহরিয়ার। আবার সেখানে কিন্তু 4টে ক্যাডেট কলেজ হয়েছিল, মানে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে চায়। আবার বলে জান্নাতে যদি যেতে চান, 72 কাতারের সামনে যদি যেতে চান, জামাতের বিকল্প নাই, নো অপশন। তাহলে সারা বিশ্বে যে মুসলমান, এরা সব বাংলাদেশে জামাত করবে? কত বড় বাটফার, কত বড় বাটফার! এবার আরো অনেকগুলো আছে আমার কাছে প্রমাণ। এখন আমি মনে করি এরা পরিকল্পিত ভাবে, ওই যেদিন ব্যালট পেপার দেখলাম 2 দিন আগে, ওই জামাতের আমির বলল যে কেউ ইঞ্জিনিয়ারিং করবে বরদাস্ত করা হবে না, মানে ইঞ্জিনিয়ারিং কইরা আগেই বাইরে ছিল। অথচ ওনরা বলে প্রশাসন আমাদের কথা উঠতে হবে, বসতে হবে, আমরা যাকে গ্রেপ্তার করতে বলবো টি অনুযায়ী বসে থাকবে,
পুলিং অফিসার, প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং, প্রাইমারি শিক্ষক এবং হাই স্কুলের শিক্ষক দাঁড়িপাল্লা মুখস্থ করতে হবে, এইটার জন্য কোনো এই এনসিপি প্রতিবাদ জানাইছে? এটা বলছে কেন এই ক্ষমতা দেখাচ্ছে? এরকম মনে করেন হাজারো কথা আছে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে শুনবো। আমি একজন দর্শক নিয়ে যে ব্রিগেডিয়ার যে আপনার কাছে আসবো। সিম 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসিনা আপা, আপনার মাধ্যমে আমি অনেক কথাই বলি, তো আপনাকে ধন্যবাদ। আমি এনসিপির উদ্দেশ্যে এবং এনসিপির যে জন্মদাতা জামাতের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। বিএনপি কারণ অনেক রাত হয়ে গেছে। আমি ব্রিগেডিয়ার আমাকে সময় দিবেন আপা। গেছিলেন সেখান থেকে নিয়ে এসে টকশোটা করতেছে। জি, তো এই বিএনপি পালিয়ে অথবা অন্য কোনো সংগঠনের লুঙ্গি জাঙ্গার নিচে থেকে রাজনীতি করে নাই। হাসিনা থাকার কালীনও বিএনপি প্রকাশ্যে রাজনীতি করছে, বর্তমানেও করতেছে, আগামীতেও করবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, আসিফ মাহমুদ, তোমাকে সতর্ক করে দিতেছি, হাসিনা পালাই গেছে, বিএনপি কিন্তু পালাবে না। বিএনপি হজম করতেছে জাস্ট গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। বেশি বাহাদুরি করলে এই দেশে যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে জামাত, তাহলে এ দেশে কিয়ামত হবে। বিএনপি কিন্তু পালাবে না, সাবধান করে দিতেছি। এর পরিণাম কিন্তু হজম করার মতো শক্তি বাংলাদেশও নাই, কারণ নাই। এমনকি আমেরিকা পাকিস্তানও বাঁচাইতে পারবে না, সাবধান করে দিতেছি। এতটুকুই বললাম। আর এনসিপির নেতারা যেইভাবে কথাবার্তা বলে, জামাতের যে শিবির যারা গুপ্ত ছিল, যেসব ভাষা কথা বলে, বুট চুরি মানে শুরু হওয়ার আগে চুরি করা শুরু করছে, কিন্তু চুরি করতেছে একদিক দিয়া, ডিল মারতেছে আরেক দিক দিয়া, যে বিএনপি এ করবো সে করবো, বিএনপি থেকে প্রশাসন হাইলা গেছে, এই হইছে সে হইছে, কিন্তু এরাই কিন্তু চুরের ঘরের চুর, মুখে দাঁড়ি মাথায় টুপি, কিন্তু চুরের বাচ্চা চুর, পাট খেতের সন্তান জামাতি। ওদেরকে সতর্ক করে দিয়েছে, পরিণাম ভালো হবে না বইলা দিতেছি। টকশোতে এভাবে বলা যায় না, টকশোতে এভাবে বলা যায় না। এটা মানে কোনো দলে আসলে বলতে, কোনো দলের পক্ষেই বলা উচিত না আর কি। আমি দুঃখিত। আপনি এই, আমি দুঃখ প্রকাশ করছি আমার দর্শকের হয়ে। এই ধরনের শব্দ আসলে বলা ঠিক না, কিছু কিছু শব্দ। মানে ব্যারিস্টার শাহরিয়ারকে আপনিও বাটপার বলছেন, এটাও ঠিক না আসলে। শেষে আমাদের এটা তো একটা টক শো, এটা বলা ঠিক না। ব্রিগেডিয়ার যে আপনার কাছে শুনতে চাই যে এই যে ক্ষোভ নির্বাচন পেছানোর জন্য, আজকে সালাউদ্দিন আহমেদও ওনার বক্তব্যে বলেছেন যে একটি দল নির্বাচন পেছাতে যাচ্ছে। সো আপনার কাছে কি মনে হচ্ছে, আমরা কি সেই আলামতি দেখছি কিনা? আমি অ্যাকচুয়ালি আমি কোনো জায়গা থেকে এই ধরনের, আমি অবশ্য আমার, যদিও আমি কোনো রাজনীতির মধ্যে ইনভলভ না, বাট বিভিন্ন ধরনের রাজনৈতিক আমার যে সহকর্মীরা যারা আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে, তাদের কথাবার্তা, তাদের যে আমি তাদের সাথে যে আমার যে যোগাযোগ, তার মাধ্যমে কিন্তু আমি কোনো জায়গায় আমি চিহ্ন পাই নাই বা কোনো ইন্ডিকেশন পাই নাই যে তারা সবাই নির্বাচন পিছাতে চায়। ইভেন যারা নিরাপত্তা বাহিনীতে আছে, তারা সবাই, প্রত্যেকটা মানুষ চায় যে এরকম একটা স্টেলমেট অবস্থা না থেকে একটা নির্বাচন হোক, নির্বাচনের পরে আমরা দেশটাকে গড়ে তোলার জন্য কি কি পরিবর্তন আনা দরকার। সত্যিকার অর্থে আজকে আমি আমাদের ডক্টর কাজী মনির ভাই আছেন, উনি তো, ওনারা অনেকদিন থেকে রাজনীতির মাঠে আছেন। আমি রাজনীতি করি না, কিন্তু ভাই আমি সাধারণ মানুষ। আমি কিন্তু বেশিরভাগ সময় আমি রিক্সা এবং আমি মোটরসাইকেলে চড়ি। আমার গাড়ি, আমি সাধারণত আমার যেহেতু ড্রাইভার নাই, আমি সাধারণত আমি কমপ্লিকেটেড জায়গায় যেতে হলে আই ডোন্ট গো বাই, আমি আমার রিক্সায় চড়ি, এবং রিক্সায় উঠেই কিন্তু আমি চেষ্টা করি তাদের সাথে এমনি নর্মাল কথাবার্তা বলার, তাদের মন জানার, তাদের সুবিধা অসুবিধা বোঝার, তারা কেন রিক্সা চালাচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলি মনির ভাই, সেটা হচ্ছে, আপনারা বোধহয় জানেন কিনা জানি না, আপনি যদি উত্তরাতে 100টা রিক্সাওয়ালাকে যে আপনি জিজ্ঞেস করেন তাদের বাড়ি কই, তাদের বাড়ি নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও, এই সমস্ত এলাকা, আপনার জানা থাকার কথা যে একসময় উত্তরবঙ্গ ছিল কিন্তু একটা সারপ্লাস এরিয়া। সেখানে এত ধান, খাদ্যদ্রব্য হতে মানুষ চাকরিতেও যেত না। মানে আমরা কিন্তু আমাদের আত্মীয় স্বজন অনেককেই দেখছি, তারা কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য করেছিল, তারা চাকরিতে আসতো না। কিন্তু এখন তারা দেখে যে ওই গত 15টা বছরে যা হয়েছে, সেটা হলো, আমি আপনাকে মনির ভাইকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে জয়পুরহাট, নেত্রকোনা এবং পঞ্চগড়, এই 3টা জেলা গত 15 বছর তাদের বাজেট ছিল ডেভেলপমেন্ট বাজেটের মাত্র 0.1% তারা পেয়েছে। এই 0.1% যদি একটা এলাকায় ডেভেলপমেন্ট বাজেট যায়, ওই এলাকায় ভাই কোনো কাজকাম থাকার কথা না, এবং যেই কারণে তারা বাধ্য হয়ে ঢাকায় রিক্সা চালানো শুরু করছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি ঢাকা শহরে কোনো গোপালগঞ্জের রিক্সাওয়ালা পাবেন না, কোনো মাদারীপুর, শরীয়তপুরের রিক্সাওয়ালা পাবেন না। তারা হলো রিক্সার মালিক। এটার কারণটা হচ্ছে দে হ্যাভ মেড মানি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দোজ এরিয়াস ফর লাস্ট 15 ইয়ার্স, অ্যান্ড বাকিরা সবাই রিক্সা চালক হয়েছে। এই যে চেঞ্জটা,
এই চেঞ্জটা, এই পরিবর্তনটা আসা খুবই জরুরি। সুষম বন্টন, এই উন্নয়নের যদি সুষম বন্টন না হয়, এটা কিন্তু একমাত্র সম্ভব পলিসি মেকিং এ। এটা কিন্তু আপনার ওই পলিসিটা এবং আপনার যদি গভর্নেন্সটা যদি আপনারা লোকাল গভর্নমেন্টের কাছে ছেড়ে না দেন, আপনারা এই যে আপনাদের মতো ত্যাগী নেতারা, তারা কিন্তু আপনাদের জায়গায় বসতে পারবেন না। আপনাদের যে সমস্ত মানুষ অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। এবং আমি আপনাকে বলি, আমাদের পুরো ইলেকট্রাল সিস্টেমে কিন্তু ন্যাশনাল লেভেল একটা ইলেক্টেড বডি আর উপজেলা একটা ইলেক্টেড বডি, এর মাঝখানে কিন্তু আর কিছুই নাই। এই যে ইন্টারমিডিয়েট লেভেলে যে ভ্যাকেন্সিটা, এইটাকে কিন্তু আপনাকে ফিল ইন করতে হবে উইথ অ্যানাদার ইলেকট্রাল বডি। তা না হলে কিন্তু আপনার এই যে ইলেকট্রাল বডির যে শাসন, জনগণের যে শাসন, এটা কিন্তু কেউ ফিল করবে না। এই পুরো শাসনটাই করে কিন্তু ব্যুরোক্র্যাটরা। কারণ এই ন্যাশনাল লেভেলের যারা, তারা ব্যস্ত থাকে ন্যাশনাল পলিসি এবং ন্যাশনাল অ্যালোকেশন নিয়ে, আর নিচের যারা, তারা কিছুই পায় না। মাঝখানে পুরো জিনিসটা এনজয় করে হলো ব্যুরোক্র্যাটরা। এবং যার ফলে এই যে সমস্ত রাজনৈতিক যে ফ্রাস্ট্রেশনটা, এই যে আজকে আপনাদের সবাই কেন এমপির জন্য দৌড়াচ্ছে, কেন আপনাদের তো 2/3 কি, আপনার 1/3 লোক এমপির জন্য রান করার কথা, আর বাকি 2/3 আপনার লোকাল গভর্নমেন্টের জন্য রান করার কথা। এই স্ট্রাকটা যদি আপনার ঠিক না করতে পারেন, আপনারা সব রাজনীতি, এই দেশ কিন্তু ভাই কোনোদিন কিন্তু আপনার স্টেবল হবে না। এই ইনস্টেবিলিটিটা রয়ে যাবে রাইট ফ্রম দি বিগিনিং। ওই যে 54 বছর কিন্তু একই অবস্থা, এই একই ফ্রেমে কিন্তু চলে আসছেন। এইখানে একটা মেজর চেঞ্জ দরকার, এবং ওইটাই হবে আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা কিন্তু কারো ম্যানিফেস্টোতে কিন্তু এটা এখন পর্যন্ত, যদিও ম্যানিফেস্টো এখনো দেখার সময় হয় নাই, কারণ যখন ইলেকশন নমিনেশন যখন উইথড্র করার দিন শেষ হবে, তারপরে তো ম্যানিফেস্টোটা বের হবে। আমি নিশ্চিত যে সব বড় বড় দল তাদের ম্যানিফেস্টোটা ঠিক করেছে। আপনারা যদি এইটা ফিক্স না করেন, then you are not going to see a political maturity in this country. আপনারা কিন্তু সবসময় কিন্তু একটা বিপদের মধ্যে থাকবেন, এবং সবসময় আপনাদেরকে কেউ না কেউ আপনাদেরকে এলোমেলো করে ফেলবে, এবং এইটা আপনাদের কিন্তু উদ্ধার করা খুবই জরুরি। আমি আপনাদের মতো একজন অভিজ্ঞ রাজনীতিক যারা, তাদের মাথায় কেন এটা আসে না, এটাই আমার কাছে খুব অবাক লাগলো। এই যে আমার যে কমিশনগুলি করলো, তার মধ্যে কেন এই বিষয়টা উঠে আসলো না? এবং আপনার সংবিধানে মাত্র 9টা লাইন লেখা আছে এই স্থানীয় সরকার ব্যাপারে, 9টা লাইন, অনলি 9 লাইন। আপনার সংবিধানের অনুচ্ছেদ 59 এবং 60 দুটো মিলে হলো একটাতে 7.5 লাইন আর একটাতে 2.5 লাইন, দ্যাটস ইট, আর কিচ্ছু নাই। তো পুরো দেশটা চলে কোথায় তাহলে? হু রানস দি কান্ট্রি? ইট ইজ দি লোকাল গভর্নমেন্ট হু শুড রান দ্য কান্ট্রি। ম্যাডাম, নিশ্চয়ই আপনি ইংল্যান্ডে আছেন, আপনি দেখেন যে হাউ দি লোকাল গভর্নমেন্ট ফাংশনস। আমি মনে হয় না যে আমি কোনো উন্নত দেশের এরকম ন্যাশনাল লেভেলের লিডারদের বলতে শুনছি রাস্তা বানাও, ঘাট বানাও, ব্রিজ বানাও। তারা কিন্তু ব্যস্ত হলো তাদের পলিসি মেকিং নিয়ে। সাধারণ মানুষের রাজনীতি নিয়ে এত মাথা ব্যথা করতে হয় না, কারণ এত বেশি সাধারণ মানুষ কিন্তু উন্নতি কিন্তু, এবং এটার কিন্তু সুষম উন্নতি হবে যদি আপনি একটা লোকাল গভর্নমেন্টকে, তখন কিন্তু একটা ডিস্ট্রিক্টের ইলেক্টেড বোর্ড আর একটা ডিস্ট্রিক্ট ইলেক্টেড বোর্ডের সাথে কম্পিটিশন হবে, কার জেলা কত বেশি উন্নত, এবং আপনার অ্যালোকেশনটা করতে হবে ডিস্ট্রিক্টকে, নট ডাইরেক্টলি ফ্রম পার্লামেন্ট টু ডিস্ট্রিক্ট। এর মাঝখানে আর কেউ থাকবে না, তাহলে দেখবেন ডিস্ট্রিক্ট উইল ফাংশন ওয়েল। তখন এই ডিস্ট্রিক্টের ডিসিমিসি সব কিন্তু ওই ইলেক্টেড বডির আন্ডারে আসবে। এরা কিন্তু গায়ে বাতাস লাগায় ঘুরে, এদের কোনো দায়িত্ব নাই, এরা শুধু মজা লোটে, আর কিছু না। তো এইটা কিন্তু মুনির ভাই, এটা কিন্তু আপনাদের দায়িত্ব। দিস ইজ হোয়াট ইজ দ্য পলিটিক্যাল সিস্টেম। এখন নির্বাচনটা হবে কিনা আপনার কি মনে হইতেছে? যে নির্বাচন হবে, নির্বাচন না হবে তো অবশ্যই, কিন্তু 12 তারিখে হবে কিনা? 12 ফেব্রুয়ারি, মানে 12 তারিখেই হবে নির্বাচন। আবার শুরু 12 তারিখেই হবে, বিকজ আর কোনো সুযোগ নাই, তো পেছানোর কোনো সুযোগ নাই, নির্বাচন হবে। যদিও অনেকেই এটা বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে, বাট আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল, ম্যাচিউর রাজনৈতিক, এই সমস্ত উস্কানিতে পা দেওয়া উচিত। দেয়ার নিড টু বি এন গভর্নমেন্ট, এন্ড দ্যাট ইজ ইলেক্টেড গভর্নমেন্ট। তখনই একমাত্র এই সমস্ত চেঞ্জ গুলো আসবে। বাট এটা ঠিক যে এই গভর্নমেন্ট কিন্তু ইট উইল বি ডিফিকাল্ট ফর দেম টু রান দ্য শো যদি তারা পলিটিক্যাল ম্যাচুরিটি না দেখায়। এবং আমি আবারও বলি, আপনাদের এই পুলিশ কিন্তু স্টিল নট ফাংশনাল, এবং এটার মধ্যে কিন্তু হাজারো রকমের প্রবলেম আছে। ব্যুরোক্রেসি ইজ ভেরি ভেরি ডাউটফুল। তারা কিন্তু আপনাদের প্রোগ্রাম পলিসিজ, এবং এটার ব্যাপারে আমি মনিরুজ্জামান ভাইয়ের সাথে আমি আগেও বলেছি আপনাকে, আই নিড টু শেয়ার সার্টেন থিংস উইথ হিম উইচ আই উইল ডু ইট প্রাইভেটলি, নট ইন দি পাবলিক। ঠিক আছে না? বাট ইলেকশন হবে ইনশাআল্লাহ। আমি একজন দর্শক নিয়ে আসতেছি, ইসমাইল ওবায়দুল। আপনার প্রশ্ন বা মতামত? আমাদের সাথে ইসমাইল সম্রাট জয়েন করেছে, আপনাকেও স্বাগত জানিয়ে আমি একটু দর্শকের কথা শুনে আসছি। জি, আসসালামু আলাইকুম হাসিনা আপু, আপনার মাধ্যমে দুই আলোচককে আমি আমার সালাম। আসসালামু আলাইকুম। এইমাত্র যে যিনি নামটা আমি দেখতে পাচ্ছি না, যিনি কথা বললো, একটা মনের কথা বলছে। আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ, নীলফামারী। আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি। ওনার কথাটাতে আমার একটা কথা মনে পড়ে গেল। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনার দেশের বাড়ি কই, আমি যখন নীলফামারী বলি, তখন উনি বলে যে এই প্রথম শুনলাম যে নীলফামারী লোক সিঙ্গাপুরে আছে।
সেম লাইক ঢাকায় রিক্সা চালকের মতো। সো আমরা উত্তরবঙ্গের খুব দরিদ্র এলাকার লোক। আজও 54 বছরও আমাদের এলাকাটা দরিদ্র সীমায় আছে। তো আমার যে একটা প্রশ্ন, আমার ওই পাপিয়া আপার কথা একটা মনে পড়ে গেল, আমাদের সাবেক সংসদ সদস্য। বেশ কিছুদিন আগে উনি একটা টক শোতে বলছিল যে প্রবাসীরা ভোটার হবে কেন। তো আজকে আমার এই কথাটা মনে পড়ে গেল যে ওনার কথাটাই ঠিক ছিল, যে প্রবাসীরা ভোটার মানে এখন দেশে ভোট ডাকাতির কার্যক্রমটা এখন বিদেশে চলে আসছে, বিদেশে ইজিলি করা যাচ্ছে। আমি সিঙ্গাপুরে আছি, আমি ব্যালট পেপার পাইছি। যেদিন আমাকে ব্যালট পেপার দিতে আসে যে পোস্টম্যান, 2টা ব্যালট পেপার ছিল আমার রুমের 2জন। সো ওনার ব্যালট পেপারটাও আরেকজন, আমি ছিলাম রুমে আর উনি ছিল ডিউটিতে, ওনার ব্যালট পেপারটাও আমাকে দেয় নাই, কারণ ওখানে সাইন লাগবে। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে বিশ্বের অনেক কান্ট্রি গুলোতে, ওমান, তারপরে যে মধ্যপ্রাচ্যে যে হাজার হাজার ব্যালট পেপার একজনের কাছে কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে। সো এখন মনে পড়ে গেল যে পাপি আপার কথাটা, যে উনি বলছিল যে প্রবাসীরা ভোটার হবে কেন, এটার মানেটা হচ্ছে এই যে ওই সমস্ত কান্ট্রি গুলাতে, যে এই যে ধরেন কেউ আওয়ামী লীগ সমর্থিত, না সরি, কেউ বিএনপি সমর্থিত আছে, কেউ জামাত সমর্থিত আছে, দুই গ্রুপে একটা গ্রুপিং হয়ে মারামারি হবে। এই মারামারির যে দায়ভারটা ওই দেশের গভর্নমেন্ট করবে কি, মারামারির কারণে ওদেরকে অ্যারেস্ট করবে, জেল দিবে, দেশে পাঠিয়ে দিবে, এই দায়ভারটা কে নিবে? এই যুক্তিতে আমি মনে করি যে ছিল 1.5 কোটির উপরে হচ্ছে প্রবাসী, মাত্র 13 লক্ষ ব্যালট মনে হয় ভোটার হয়েছে, আমি যদি ভুল না করি। তারপরেও আপনি দেখেন যারা ব্যালট পাইছে গণজোয়ার, ব্যালটে প্রবাসী 7 লক্ষ, বাংলাদেশের মধ্যে 7 লক্ষ, 7.5 লক্ষ, আর প্রবাসী মনে হয় 7.5 লক্ষ। যাই হোক, তারপরে এই যে আমি আমার 2 আলোচকের মধ্যে একটা জিনিস জানতে চাই, যে কোনো দেশের সরকার প্রধান কোনো ভোটের পক্ষে বা বিপক্ষে ক্যাম্পেইন করতে পারি কিনা। আমার ভোট আমি দিব, আমি আইন বুঝি, বাংলাদেশ বুঝি, আমি যদি ভোটার হই, আমি আমার জনপ্রতিনিধিকে নির্বাচন করার দায়িত্ব আমার। এখানে সরকার কিভাবে বলে যে আপনারা গণভোটের হ্যায়ের পক্ষে থাকেন, তাহলে আমি হ্যায়ের পক্ষে কি কেন থাকবো? যে দলটা, যে একটা মনে করেন যে মুনাফিক দল, যে যারা নারীর ক্ষমতা, নারীদেরকে দিয়ে আপনার বিজনেস করতেছে, নারীদেরকে বোরকা পরায়া মানুষের বাড়ি বাড়ি পাঠাচ্ছে, অথচ সেই নারীদেরকে ওরা 1% নমিনেশন প্রার্থিতা দিল না। তাহলে সেই মুনাফিক দল হয়ে আজকে সারা বিশ্বে ভোটাররা যারা ব্যালট পাইছে, যারা যেখানে হাজার হাজার ব্যালটকে মানে তারা আটকায়, তারা গণভোটে হ্যাঁ দিচ্ছে বা তাদের মার্কায় তারা ভোট সিল মারতেছে। তাহলে আমি সিঙ্গাপুরে আছি, এটা এখানে উচিত না। আজকে যদি এটা এরকম এখানে হয় সিঙ্গাপুরে, আমরা হাত উঠারও কোনো উপায় নেই, যে ধানের শীষ বা নৌকা এই কোথাও উঠাইলেও পুলিশ অ্যারেস্ট করবে। তাহলে ওই সমস্ত দেশগুলোতে এগুলা কেন হচ্ছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে ইসমাইল ও ওবায়দুল, আপনাকে সিঙ্গাপুর থেকে আমাদের সাথে জয়েন করেছেন, আজকেই মনে হয় প্রথম জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। না, আমি এর আগেও কথা বলছি, আপনার এই ইয়াতে আমি কথা বলছি, আমি কন্টিনিউ আপনার এই পেজটা আমি ফলো করি। কথা বলার সুযোগ দিবেন, আমরা কথা বলবো। কারণ এই যে বাংলাদেশের যে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ আপনার মাধ্যমে আমরা যদি বলতে পারি বাংলাদেশের জঙ্গিবাদ উৎখাত হবে। 71 বিরোধী যারা, তারা বাংলাদেশে তাদের কোনো সুযোগ নেই। যারা 71 বিরোধী, যারা যারা তাদের একটা নিজস্ব একটা সংবাদ চ্যানেল, এক সেকেন্ড আপু প্লিজ, এক সেকেন্ড। তারা কিছুদিন আগেও একটা তাদের পত্রিকায় তারা বিএনপি কে দেখলো যে 33%, আর ওরা 34%, আবার ওরা এনসিপি কে নিল। এই এনসিপি, এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, যার স্থান নেই ঢাকায়, সে হচ্ছে একটা জারস। আমি মনে করবো সে একটা জারস। সে কোথায় হাত দিছে, সে কোথায় কথা বলছে, সে চাচ্ছে। আপনারা যদি এটাতে কথা বলেন তাহলে তো আমার জন্য খুবই এম্বারাসিং অবস্থা। আমি প্রোগ্রাম চালাবো কিভাবে? আমার তো প্রোগ্রামেরও একটা হবে, ব্যাড রেকর্ড হবে, যে আমার প্রোগ্রামে এসে আপনারা প্রবাসীদেরকে তো আমরা পছন্দ করি, প্রবাসীরা তো সেই আমাদের সাথে 4 বছর 5 বছর ধরে আমি প্রোগ্রাম করতেছি, প্রবাসীদের জন্যই তো, প্রবাসীরাই আমার দর্শক। তো আপনারা যদি এভাবে কথা বলেন, রাগ থাকবে, অভিমান থাকবে, কিন্তু গালি কেন দিবেন বলেন? জি ইসমান সম্রাট, আপনার কাছে শুনতে চাই যে যে ঘটনাগুলো, আজকে তো অনেকগুলো ঘটনা ঘটে গেল, আব্দুল্লাহ আল মিন্টুর সাথে হাসনাত আব্দুল্লাহ তর্ক, তার মধ্যে আসিফ মাহমুদ একটা ভালো বক্তব্য রেখেছেন। তো আপনার কাছে শুনতে চাই যে আপনি একজন ইয়ং নেতা হিসেবে, জুলাই যোদ্ধা হিসেবে আপনার বক্তব্য কি এই বিষয়ে? নির্বাচনকে সামনে রেখে এই ধরনের বক্তব্য বা এই ধরনের বাকবিতণ্ডা কোন দিকে যাচ্ছে? জি আপা, আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে সহ আলোচক বিন্দু যারা আমাদের এই শো দেখছেন, সবাইকে বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন তো আসলে ধরেন আমরা এখনো প্রিলিমিনারিতে আছি, এখনো রিটেন ভাইবা 2টা অংশই নির্বাচনের বাকি আছে। রিটেন হচ্ছে আপনার 22 তারিখ থেকে বা 10 ফেব্রুয়ারি পর্যন্ত। তো সেই সময় আমি মনে করি যে সারা দেশের পরিস্থিতি, সারা দেশের অবস্থা
বিবেচনা করবে যে আসলে নির্বাচনের মোড কোন দিকে যাচ্ছে। তবে আমি এটুকু আপনাকে শিওর দিয়ে বলতে পারি যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। যারাই এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে এখনো পর্যন্ত লিপ্ত, তাদেরকে বলবো যে আপনারা অলরেডি ফেল করেছেন। দয়া করে আপনারা অন্য কোনো ষড়যন্ত্রে যান। নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র যারা করছেন তারা আমি মনে করি যে এখন পর্যন্ত ভুল পথে আছেন, ভুল করছেন। কারণ বাংলাদেশে নির্বাচন হবে, এটা একেবারেই ধরেন পানির মতো স্বচ্ছ পরিষ্কার। এই নির্বাচনকে প্রতিহত করার ক্ষমতা বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাই এবং পরাজিত বিদেশি শক্তিরও নেই। সুতরাং এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। এখন নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে, ধরেন আমাদের বহু দীর্ঘদিনের আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সত্যিকার অর্থে, তো এই কমিশন প্রথমেই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটা বিতর্কিত বিষয় সামনে নিয়ে এসেছেন। তো আমি মনে করি এখনো পর্যন্ত নির্বাচন হয়নি, যা কিছুই হচ্ছে 12 তারিখের আগ পর্যন্ত কমিশন ধরেন একদম স্ট্রেটলি শক্ত হাতে সবকিছুকে যদি দমন করতে পারে, তাহলে আমি মনে করি যে এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এখন এই নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে আমাদের অর্জনটা কোথায়? আপনি যদি ধরেন সেই 1971 সাল থেকে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচন হয়েছে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের পরে 2 থেকে 2,500 মানুষকে গণহত্যা করা হয়েছে বাংলাদেশে। একটা ফ্যাসিস্ট দল বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশটা অন্য দেশের উপনিবেশ হবে কি হবে না, এটা এই নির্বাচনের উপর নির্ভর করছে। সুতরাং এই নির্বাচনটা আপনি যত সহজভাবে দেখছেন, আমরা যত সহজভাবে দেখছি, এই নির্বাচনটা তত সহজ না। এই নির্বাচনের সাথে বাংলাদেশের সরাসরি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা সবকিছু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই নির্বাচন যদি ফেল করে, তাহলে বাংলাদেশে আবার দেখবেন যে আপনি 5 আগস্টের আগে যে পরিস্থিতি ছিল তার থেকে ভয়ানক পরিস্থিতি হবে। সুতরাং আমরা চাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দল তার দলীয় স্বার্থে না, দেশের স্বার্থে, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোকে আমি বলবো দেশের স্বার্থে ছোট দলগুলোর সাথে যে ঐক্য তাদের আছে ফ্যাসিবাদ বিরোধী, অর্থাৎ নির্বাচনের আগে মানে এই 5 আগস্টের আগে আমরা যে দলগুলো রাজপথে ছিলাম, আমরা যেভাবে বন্ধু ছিলাম, এখনো আমরা সবাই সবার প্রতিযোগী হব, কিন্তু আমরা কেউ কারো আপনার প্রতিহিংসার রাজনীতি করবো না। এটা আমরা 5 তারিখের পরে আর দেখতে চাই না। তাহলে সুবিধাটা কে নিবে? 5 তারিখে যাদের সাথে আমাদের সংগ্রাম হয়েছে, আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যদি এখন কোনোভাবে ঐক্যে পাটল ধরে আমাদের ঐক্য যদি বিনষ্ট হয়, তাহলে এই ফসলটা সরাসরি পরাজিত শক্তি এবং ধরেন ভারতের দালালরা এই এই মানে সুবিধাটা ভোগ করবে। সুতরাং তার দেশের স্বার্থে আমি বলবো সবাইকে যে প্রত্যেকটা রাজনৈতিক দল 5 তারিখের আগে আমরা সবাই নির্বাচন করি নাই, আমরা বিভিন্ন দল, সব দল একসাথ করে দেশের জন্য আমরা লড়েছি। এখনো এই নির্বাচনটাকে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা নির্বাচন হিসেবে নিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা সবাই অংশগ্রহণ করব। আমরা যার যার জায়গা থেকে আমরা জনগণের কাছে যাব, ভোট চাবো। জনগণ যাকে মাইন্ডেড দিবে সেই হবে আগামী সংসদে জনগণের প্রতিনিধি, সেই হবে মানে আগামী 5 বছরের জন্য এই দেশের জনগণ এবং এই দেশের সাধারণ মানুষের প্রকৃত অভিভাবক। তো এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি নির্বাচন বানচালের কথা বলেন, আপনি যদি বলেন যে নির্বাচন হতে দেব না, আমার জনপ্রিয়তা নাই, এই নির্বাচন হলে আমি 10টি আসন পাবো না, 1টি আসন পাবো না, বড় কোনো দলকে ক্ষমতা আসতে দেওয়া হবে না, এই ধরনের কথা তো হাসিনা বলেছে। এই ধরনের কথা হাসিনা বলে পরপর 3টা জাতীয় সংসদ নির্বাচন বিনা ভোটে করেছে। একটা দলের জন্য কাজ করতেছে, নির্বাচন কমিশন একটা দলের জন্য কাজ করতেছে, তো সেটা এখন সেই দলটা কোন দল? এখানে আমরা তো সেই দল বলতে কোন দলকে বুঝি? নির্বাচন কমিশন যদি সরকারের অংশ হয়, আমি যদি ভুল না বলি, তাহলে সরকার 5 তারিখের পর থেকে কোন দলকে প্যাট্রোনাইজ করছে? যারা জুলাইকে বিক্রি করে নতুন রাজনৈতিক দল হয়েছে সরকার, তো তাদের প্যাট্রোনাইজ করতে। তো নির্বাচন কমিশন যদি একটা দলের কথা বলেন, প্রথমে আসবে এনসিপির কথা। এখন তারা তো অযোগ্য ভাই, তারা তো নির্বাচনে ফেইলার হবে। সুতরাং যার যোগ্যতা আছে নির্বাচন কমিশন তার পাশে থাকার দরকার নেই, আর সেও আগ বাড়িয়ে যাবে না যে আমাকে তুমি আমার পাশে থাকো। যে অযোগ্য জনগণ যাকে প্রত্যাখ্যান করবে, তারাই ষড়যন্ত্রে লিপ্ত, তারাই নির্বাচনকে বানচাল করতে চায়। যদি সেটা না পারে, নির্বাচন কমিশনকে প্রভাবিত করে তারা ফলাফল প্রভাবিত করার চেষ্টা করবে। আমি শুধু একটা কথাই বলবো, দেখুন আপনারা যে যাই বলেন, 1/11 নির্বাচন কিন্তু বাংলাদেশে সুষ্ঠু হয় নাই। 2008 নির্বাচন, তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে একদলীয় হয়েছে, ওইটা হচ্ছে মেকানিজমের নির্বাচন। তো ওই 1/11 সরকার যে নির্বাচন করেছেন, আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি সেই পথে হাঁটে, আমি আবারও রিপিট করছি, যদি সেই 1/11 নির্বাচনের মতো কোনো পাতানো নির্বাচন, ফলাফল চেঞ্জ করা বা কোনো ষড়যন্ত্রের নির্বাচন করে, বাংলাদেশের জনগণ সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে এবং এই বিস্ফোরণটা কোনো রাজনৈতিক দলের কোনো ক্ষতি হবে না। যারা উপদেষ্টা পরিষদে আছেন প্রত্যেককে আগামী দিনে আপনি দেখবেন এই সরকারের যে অবস্থা হয়েছে, পতিত সরকারের, এই সরকার সেম অবস্থা হবে। কারণ আমার সাথে আপনার লড়াইটা হচ্ছে গণতন্ত্রের লড়াই, আমার সাথে আপনার লড়াইটা ভোটাধিকারের লড়াই। তাই আমি সংস্কারের কথা বলে বলে দীর্ঘদিন আমি ক্ষমতায় ছিলাম, 1.5 বছরের মতো আমি ক্ষমতা উপভোগ করেছি, আর আমি সংস্কার কি করেছি সেটা জানি না। কিন্তু মোটা দাগে আমাকে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করার জন্য একটা প্রিফেয়ার ইলেকশন আমাকে দরকার। সেই ইলেকশনকে যদি কোনোভাবে প্রভাবিত করে, আমি আবারও বলছি, এখন পর্যন্ত একটা গোষ্ঠী 1/11 নির্বাচনের মতো এই নির্বাচনটাকে প্রভাবিত করার চেষ্টা করছে, ফলাফল চেঞ্জ করার চেষ্টা করছে, অনেক প্রার্থীকে পাশ করে নিয়ে আসার চেষ্টা করছে। তাদেরকে বলবো যে দয়া করে যা হয়েছে হয়েছে, 5 তারিখের পরে অন্তত এই দুঃসাহসটা বাংলার মাটিতে আপনারা করবেন না। আমাদের প্রশ্ন হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন, যেই ক্ষমতা আসুক না কেন আমরা সেটা মেনে নিব। ইসমাইল সম্রাট,
আসিফ মাহমুদ তো এতদিন সরকারে ছিল, এই নির্বাচন কমিশন দেখছে, সমস্ত কিছু দেখেছে। আর মাত্র 1 মাস হলো সে করলো, পদ থেকে সরে গেল, তাও শর্ত সাপেক্ষে সরে গেছে, মানে তফসিলের পরে। তো সেই আসিফ মাহমুদ আসলে কি বার্তা দিল আজকে, মানে এই কথা বলে কি, মানে সে কি একটা ভয় দেখালো, নাকি আরেকটা নীল নকশা আছে নির্বাচন নিয়ে, নাকি আসলে সে চাচ্ছে যে সরকার, বা সরকার যেহেতু তাদের সরকার, যেহেতু ডক্টর ইউনূসও বলে তাদের নির্বাচন মানে তাদের দ্বারা নিয়োগকৃত, সেই সরকার তাদেরকে নির্বাচন মানে বসিয়ে দিবে ক্ষমতায়, মানে কোনটা চাচ্ছে আসলে, আমি আপনার থেকে শুনতে যাচ্ছি। দেখুন, আমি মনে করি যে এই মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি যখন উপদেষ্টা ছিল তখন অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে। বাংলাদেশের মানুষ সেটা ধরেন সেটা আসলে মূল্যায়ন করেছে যে তিনি কিভাবে দেশটা রাষ্ট্রটা চালিয়েছেন, বা তার মন্ত্রণালয় যে মন্ত্রণালয় ছিল, কিংবা আমাদের আরো একজন সদ্য উপদেষ্টা যিনি পদত্যাগ করেছেন, কিংবা এনসিপির আহ্বায়ক, ওরা 3 জনই উপদেষ্টা পরিষদে ছিল। তাদের সময়কালে তারা কি কাজ করেছে সেটা আমি মনে করি যে জনগণের কাছে একদম আয়নার মতো পরিষ্কার। সুতরাং ওরা 3 জন, আমি মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি বলে কিংবা কি না বলে সেটা আমাদের আলোচনার বিষয় নয় এই গুরুত্বপূর্ণ সময়। আমি আবারও আপনাকে রিপোর্ট করছি, সে যেহেতু সরকারের অংশ না এবং বড় কোনো রাজনৈতিক দলেরও সে কোনো কিছু না, সুতরাং এই মুহূর্তে সে কে, সে তো কোনো নেতাও না। অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি মনে করি আমাদের সময় ক্ষেপণ করা একেবারেই ঠিক হবে না। এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা কিংবা বড় রাজনৈতিক দলের প্রধানগুলো, প্রধান নির্বাচন কমিশন, এরা কি বলে আমার মনে হয় যে আমরা সেগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে, কারণ আমাদের সময়ের মূল্য আছে। কোথাকার কোন আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি করেছে সেটাকে আপনি কোট আনকোট করে টকশোতে নিয়ে এসে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করবো, অত সময় আমাদের নাই ভাই। আরেকজন আসিরউদ্দিন পাটোয়ারির কথা বলেছেন, তারা ভোট চাইবে, তারা জনগণের কাছে যাক না, আপনি তাকে ডিস্টার্ব করার কি দরকার? সে তার মতো করে ভোট চাচ্ছে। এই দেশে তো হিরো আলমও নির্বাচন করেছিল, তো জনগণ যদি তাকে সংসদ সদস্য বানায়, আপনার আমার সমস্যা কোথায় সেটা আমি দেখতে পাচ্ছি না। সুতরাং কাউকে ছোট করে নয়, প্রত্যেকটা মানুষ তার আত্মসম্মান নিয়ে বাংলাদেশে প্রার্থী হবে এবং নির্বাচন করবে। জনগণ মূল্যায়ন করবে সত্যিকার অর্থে যে কাকে নিয়ে জনগণ বিনোদন করবে আর কাকে সত্যিকার অর্থে জনগণ নেতা বানাবে, সংসদে পাঠাবে। তো এই বিষয়গুলো আমি মনে করি যে আমরা ওইখানেই রেখে দিই। প্রত্যেকটা বিষয়কে যদি আমরা ধরে ধরে টকশোতে নিয়ে আসি তাহলে তো আমরাও ওই লেভেলে নেমে গেলাম আমি মনে করি। সুতরাং এটা আলোচনার বিষয় হতে পারে না। আরেকটা বিষয় দেখুন, বাংলাদেশে এই পর্যন্ত আমি তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত যা দেখছি, আমি মনে করি যে আমরা অনেকাংশে সন্তুষ্ট। অনেকেই বলেছেন যে তফসিল ঘোষণার পরে বাংলাদেশে গণহত্যা হবে, ফ্যাসিস্টরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আগুন সন্ত্রাস করবে, কিন্তু আসলে আমরা সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। এটা এই সরকারের আমি একটা সাফল্য বলবো, এবং আমাদের প্রধান বিরোধী দলগুলো যারা আছে বর্তমানে, রাজনৈতিক দলগুলো বড় বড়, এটা তাদেরও একটা সাফল্য যে এই নির্বাচনকে তারা কোনোভাবে বানচাল করতে দিচ্ছে না, ব্যর্থ হতে দিচ্ছে না। তারা সজাগ আছে, সরকারও সজাগ আছে, গোয়েন্দা সংস্থাগুলো সজাগ আছে। এখন আপনি বিচ্ছিন্ন যদি ধরেন অনেকগুলো ঘটনা নির্বাচনকে কেন্দ্র করে ঘটবে, এখন আপনি যদি বলেন যে এই ঘটনাটা কেন ঘটেছে, সেটা তো ভাই আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। কিন্তু আমরা চাচ্ছি যে বাংলাদেশে এমন পরিস্থিতির সৃষ্টি না হোক যার জন্য নির্বাচনটা পিছিয়ে যাবে। কিন্তু আপনি যদি বলেন যে নির্বাচন 12 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো ঘটনা ঘটবে না, এটা কোন নির্বাচনে ঘটে না আমি যদি আপনাকে বলি। কিন্তু এই নির্বাচনে তো আমরা সবচেয়ে বেশি শঙ্কিত যে এই নির্বাচনে অনেকগুলো ঘটনা ঘটবে। তো কিছু কিছু ঘটনা যদি ঘটে কোথাও, তার জন্য আমরা একেবারে টকশোতে এসে কোট আনকোট করে বলবো যে এই ঘটনার জন্য কি নির্বাচন হবে না? এই ধরনের কথা আমি মনে করি যে আমাদের জন্য, অন্তত আমাদের সাথে যায় না। কারণ আমরা সবাই জানি এখনো পর্যন্ত পতিত ফ্যাসিস্ট যে শক্তি, তারা একদম ওয়ার্ড থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এখনো পর্যন্ত তাদের সেটআপ অনেকাংশে আছে। এই সরকার সেটা ভাঙতে পারে নাই, সরাতেও পারে না। আমরা আশা করছি 12 তারিখের পরে জনগণের পক্ষে যে সরকার আসবে, সেই সরকার 24 ঘন্টার মধ্যে ওই সেটআপটা অনেকাংশে ভেঙে দিবে এবং দুর্বল করে দিবে। বাংলাদেশে গণতন্ত্রের রোড ম্যাপ চলবে 12 তারিখ থেকে। সত্যিকার অর্থে গণতন্ত্র যেটা আপনি যেটা ব্রিটেনে দেখেন, যেটা আমেরিকাতে দেখেন, ওই ধরনের গণতন্ত্র বাংলাদেশে আসবে। আপার হাউস, লোয়ার হাউস থেকে, সংস্কার থেকে শুরু করে সত্যিকার অর্থে 5 তারিখের অর্জনটা হবে 12 তারিখের পরে। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান। আমাদের দর্শকরাও কথা বললো, যদিও কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আপনারও ঠিক ছিল না, দর্শকদেরও ঠিক ছিল না। আমার মনে হয় নির্বাচন আসতে আসতে সবার মানে মাথা গরম হয়ে যাচ্ছে, এনসিপি থেকে শুরু করে সমস্ত রাজনীতি নেতাদের, দর্শকদের সবার। তো মাথা ঠিক রেখেই কথা বলতে হবে আমাদেরকে। তো আপনার কাছে শুনতে চাই যে আপনি আসলে মানে দর্শকদের প্রতিক্রিয়া, বা আপনি কি মনে করছেন? ইসমাইল সম্রাট তো কোনোভাবেই মানতে রাজি না যে 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কিন্তু আমরা এর আগেও অনেকভাবে শুনেছি যে নির্বাচন আসলে হতে দেওয়া হবে না, নির্বাচন এবং সক্ষমতাও নেই আসলে মানে এই সরকার না, মানে নির্বাচন কমিশনে যেভাবে আছে কি, তারা নিজেদের মধ্যে যে নিজেদের রুমে বা নির্বাচন কমিশনে যে ইয়েগুলো হয় সেগুলো তারা মোকাবিলা করতে পারছে না বলে আজকে যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। তো একটা নির্বাচন আসলে করতে পারবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। তো সব মিলে আপনার কথা শুনতে চাই সংক্ষেপে, আমি শেষ করবো। দেখেন, আপনার হচ্ছে যে আমি বিশ্বাস করি নির্বাচন হবে। বিএনপির চেয়ারম্যান মহোদয় বিএনপিকে সবসময় প্রত্যেকটা বক্তব্যের শেষে বা মাঝখানে বা আগে বলছে যে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হইতে দেওয়া যাবে না, এদের পূর্ণ সহযোগিতা করতে হবে, আপনাদের ধৈর্য ধরতে হবে। এই বক্তব্য কিন্তু আমরা বারবার শুনে আসি। আপনি যদিও এই সরকার যে কাজ করছে খুবই অন্যায় কাজ করছে সরকার প্রধান, শুরুতেই উনি বলছে আমাদেরকে ছাত্ররা বসিয়েছে, এরপর বিদেশে গিয়ে বলছে আমি ছাত্রদের দল করতে বলেছি,
নির্বাচন করতে বলছি, ওরা বলে আমরা একটা আসনও পাবো না, আমি বলছি তোমরা অনেক আসন পাবা। এই সত্য 2 দিন 2টা বক্তব্য উনি দিয়েছে। একটাই বলছে যে তরুণরা নির্বাচন করতেছে, তারা জয়লাভ করবে, তাদেরকে জয়ী করা উচিত। আর একদিন বলছে তরুণরা জয়ী হবে, মন্ত্রীও হবে। এই যে কথাগুলো, এটাই কি প্রমাণ করে? এটাই তো প্রমাণ করে যে এরা, তারপরও আমিও এই যে ভাই বলছে সেই ভাই কথায় একমত। আমরা ব্যর্থ হইতে দিব না। নির্বাচন ইনশাল্লাহ হবে, বাংলার মাটিতে নির্বাচন করবে, এটা আমরা আশা করি। এবং আমার প্রচন্ড বিশ্বাস ও আস্থা বাংলাদেশের এই সেনাবাহিনীর উপরে, এই নির্বাচন কমিশনের উপরে, এবং আইন শৃঙ্খলা বাহিনীও চেষ্টা করবে। কিন্তু তারা যদি আজকে এরা যা করবে, এটা মূলত হবে কি, এটা করলে দেশে অন্য ধরনের কিছু হবে, তাতে এরা হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা থেকে বিরত থাকাটাই তাদের মনে হয় উত্তম, এটাই আমি মনে করি। আর আপনার একটা কথা আমি বলে ফেলাইছি, আসলে কেন বলছি, এই লোকটা এখনো পাকিস্তানের পক্ষে, একেবারে ঢালাও প্রমাণ টরমান কয় যে আমি সব কাগজপত্র রয়েছি, সব মিথ্যা। আমি আপনাকে বললাম, ওনার বক্তব্য আপনাকে দিব, উনি এই কথাগুলো বলছে। পরে আমি হঠাৎ করে পরশুদিন একটা বক্তব্য পাইলাম, উনি যেখানে লন্ডনে গিয়েছিল, সেই লোকটা একটা ব্যারিস্টার। অনেক কিছু বলতে আমরা হয়তো আইনি যাহা রেজাল্টটা জানেন, অনার্স পাইস থার্ড ক্লাস লর্ড ইউনিভার্সিটিতে মেডিকেল টেস্ট, আর তারপরে সে মাস্টার এই মাস্টার হতে কফল নামে ইসলাম ইউনিভার্সিটিতে টিচারে আফ্রিকার দিকে তার হাত কথা। তারপরে সে পিএইচডি করতে যায় হারিস। হারিস দিতে সে যখন যায়, তখন সে আমার বাসায় আসে। ভাড়া কোথায় নেই দেয় নাই, নতুন একটা ভাড়াটিয়া উঠে আসে, ভাড়াটিয়া টাকাও তা দিতে থাকে। আমি একটা ইমরান চৌধুরী রডি, আমি আপনাদেরকে উঠে নিয়ে বসে আমার কাছে আরো 12,000 কল ছিল, সেটা স্টক থেকে আমি ওখানে ওকে নিয়ে আসার পরে, তারপরে সেখানে তাকে তার ট্যাক্সি লাইসেন্সের ব্যবস্থা করে দেয়। সেইখানে সে এখানে এটা নিয়ে কমিটির মধ্যে বিচার হয়, টাকা দেয় না, পয়সা দেয় না। এই আর যখনই আমি টাকা চাইতে চাই, তখন একটা বড় পাঞ্জাবি একটা সে নিয়ে কাটতে কাটতে আসতো। আমি বলতে পারবো না। এই হচ্ছে, আমি কেন বলছি, ওই ব্যারিস্টার রাশিয়া তারেক রহমান সম্পর্কে যাতা মন্তব্য করে, নির্বাচন কমিশনের কাছে জুতা পিটা করা লাগবে, এইটা করা লাগবে। টকশোতে এসে বলে, টিভি টকশোতে, এই বাটফান্ডা কি এরকম কেউ বলতে পারে টিভি টকশোতে? আমার টপিকে এসে তো দেখলাম যে বিএনপি সম্পর্কে খুব সুন্দর সুন্দর তারেক রহমান, তারপরে খালেদা জিয়া সম্পর্কে খুব ভালো কথা বলছেন। আপনার টকশোতে বললে তো ভালো, কিন্তু আমি আপনাদের পাঠাবো যে কথাগুলো বলছে সবই আপত্তিকর। পাকিস্তানের পক্ষে ঢালাও ভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় করছে, ঢাকা মেডিকেল করছে, কাগজ দেখায়, অথচ একটাও করে নাই। এরপর ওই 8টা আপনার ক্যাডেট কলেজ করছে, আমাদের ক্যাডেট কলেজ 4টে ছিল। তা যাই হোক, এই জন্য বলছি, এই জন্য আমি দুঃখিত, যেহেতু আপনার টকশোতে বলছি, আমি একটু রাগ দেখলাম যে এরা আজকে একটা কথা শোনার পরে আমার খুব খারাপ লেগেছে। ওই এটাও বলা লাগে যে আমির হারামজাদা। হ্যাঁ, এখন আপনার হচ্ছে যে সে আমাদের কোকো সাহেবকে নিয়ে সুন্দর, কত ভালো একটা সুন্দর নাম, হারাপত্র আমার কোকো। এখন ও বলে যে এই কোকোরে যদি কুকু লেখা হয়, এখন এর দাদি যদি দাঁত না থাকে, সে যদি পান চায়, তাহলে কোকোকে ডাক দেবে কুকুর কইয়া। এত বড় হারামজাদা। এইটা দেখলাম ভাইরাল হয়েছে, উনি এখন আসিয়া বলতেছে যে এইটা আমি 23 সালে মনে হয় বলছি না 19 সালে, এই জন্য আমি ক্ষমা করতে। এটার জন্য ক্ষমা চাইছে উনি, আমার মনে হয় এটার জন্য ক্ষমা চাইছে। এটা তো জুতো পিটা করতে হবে, রোজ ক্ষমা চাবে, বলবে যে বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মদ দিয়ে কুলি করে, টিচারদের ধরে মারে, আবার ক্ষমা চায়। আবার সে জীবনে যে পরীক্ষাও দেয় না, ভর্তি পরীক্ষা। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় নামাজ হয় না 17 বছর, মুয়াজ্জিম বলে নামাজ একদিনও পাস যায় না, আবার ক্ষমা চায়। আবার বলে আপনারা যদি দাঁড়িপাল্লায় একজনে ভোট দেন 18 কোটি মানুষের সওয়াব পাইবেন। এরকম যে কত কথা বলতেছে সে, কত নায়িকা গায়িকা নাকি কত রস করতেছে কি, এইটা আবার এখন আবার জামাতালারা বলে যে ওনার মাথায় একটু ডিস্টার্ব আছে, পাবনায় নিয়ে পারে, ওরে পাবনায় রাখবো, ওরে মানুষের মধ্যে রাখে কেন? হ্যাঁ, এইটা আমি আজকে দেখে এইটা বলতে চাইছিলাম না, ওইটার এগেনস্টে ওই শিক্ষিত যে হের বলছি, কারণ ওইটাও আমি পাইলাম। তা যাই হোক, আমি আপনাকে আবারও বলতে চাই, আমার এখানে শ্রদ্ধাভাজন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল সাহেব আছে, উনি একজন
দেশপ্রেমিক, আমার বিশ্বাস ওনাকে আগেও পেয়েছি এবং আর সামনে এই কথাগুলো বলছি, আমি আপনার কাছেও ক্ষমা চাই। এটা রাগের বহিঃপ্রকাশ আমাদের ইউনূস সাহেবের মতো যেটা বলেছিল যে এই হাসিনার বাড়ি ভাঙছে, গণভবন ভাঙছে, এটা রাগের বহিঃপ্রকাশ। আসলে কি হলো, এই যে জামাত এনসিপি যা করতেছে, এটা কি কোনো রাজনীতিতে পড়ে? এটা কি কোনো সমাজনীতিতে পড়ে? এটা কি কোনো মানবিকতায় পড়ে? এটা কি কোনো ভদ্রতায় পড়ে? আমি অবাক হই। সকালে নামে এই দোকানটি দেখো ডিম খায়, ওই নাসিরুদ্দিন পাটোয়ারি কয় ডিমটাতে খাওয়াইছেন, আমার ভালো হয়েছে। হ্যাঁ, আপনাদের এখানে চাঁদা নেয় টেকে কয় না, কেউ চাঁদা নেয় না, কয় চাঁদাবাজের সম্পর্কে বল। এই আব্বাস চাঁদা নেয়, আব্বাস, হ্যাঁ, ওই মির্জা আব্বাসের লোক। দেখি এটা কেমন কথা, কোনো সভ্যতা ভদ্রতা থাকবে না। এই জন্য আমি সর্বশেষ আমাদের বিএনপির যারা সিনিয়র তাদেরকে তো আমি কিছু বলতে পারবো না, তাদের কাছে সবিনয় অনুরোধ করব, বিএনপির চেয়ারম্যান মহোদয় যেভাবে চলেন আমাদেরকে সবচাইতে তাকেই অনুকরণ করতে হবে, আমাদের অনুসরণ করতে হবে, তার আদর্শ নিয়ে চলতে হবে। এটা যদি হয় আমরা একটু আমাদের এই ধৈর্য ধরি, যে যা বলুক জনগণ সবকিছু বুঝে, জনগণ স্পষ্টভাবে যখনই আসিফ মাহমুদের ধানমন্ডি থেকে বিএনপি দিবে সেইখানে একেবারে টোটাল প্রতিবাদের ঝড় উঠছে। অতএব সে যদি ভালোই হইতো তাহলে প্রতিবাদের ঝড় উঠতো না। এমন এমন লোক আছে বলছে আমি রাস্তায় নাইবা তার বিরুদ্ধে মিছিল দেব। সবশেষ আবার রবিউল আলমকে দিচ্ছে, ইনশাল্লাহ ভালো হয়েছে। অতএব সেও কিন্তু নির্বাচন এনসিপি থেকে করতে পারতো, দেখছে যে ধানের শীতে করলেই ভালো হইতো, যেহেতু করতে পারে নাই, এখন এনসিপি তে ঢুকছে, যাবে কোথায়? যাওয়ার তো এখন ওইখানে ঢুকে নির্বাচন করে নাই কেন? ওই যে নীলা ইসরাফিল বলছে যে আমার কাছে প্রচুর ডকুমেন্টস আছে যে আসিফ মাহমুদ কি পরিমাণ চাঁদাবাজি করছে, কি পরিমাণ দুর্নীতি করছে, কি পরিমাণ ঘুষ পেয়েছে, যা ক্যালকুলেটারে ধরবে না। এই কথা সে কিন্তু বলেছে। এখন আরো একটা বলছে, এটা বললে কেমন দেখাবে, বলছে যে আগেই এই এনসিপির মধ্যে মেয়েরা আমরা আতঙ্কে ছিলাম, বেশিরভাগ সরে গেছে, পরে যখন জামাতের সাথে ঐক্য হয়েছে, জোট হয়েছে, তখন আমি তো দুই তিনটা বক্তব্য শুনছি, তার মধ্যে জামালপুরের জামাতের আমির এবং প্রার্থী সে বলছিল যে আওয়ামী লীগের যে নেতারা পালাই গেছে তাদের স্ত্রীদের প্রতি আমাদের হক আছে। কয়দিন পরে এনসিপির মেয়েদের উপরে হক হয়ে যাবে, এই জন্য এখন আর এনসিপিতে মেয়ে থাকার সম্ভাবনা নাই। এইটাও বলছে, এটা আমার কাছে হাসি লাগে। ডক্টর কাজী মনিরুজ্জামান, যাতে কেউ থাকলে হয়তো আপনার উত্তর দিতে পারতো। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করবো ব্রিগেডিয়ার জেনারেল জিয়া, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আপনি তো আজকে সকালবেলা আজকে যে প্রথম দিকে যে বক্তব্যের যে দুইটা পয়েন্ট ছিল, একটা হলো যে নির্বাচন কমিশনে যে উত্তপ্ত বাক্যালাপ আবুল হাসনাত আব্দুল্লাহ আর হচ্ছে যে মিস্টার আব্দুল আওয়াল মিন্টুস মধ্যে, দুই নম্বর হচ্ছে আসিফ মাহমুদের হুমকি, তারা রাস্তায় নেমে আসবে। আমার মনে হয় এই সবগুলি হলো একটা মানে আমাদের কিছু ইসলাইক, ওই আগেই বলেছি সেটা রাজনৈতিক বাগাম্বর, এই বাগাম্বর থাকবে, এর মধ্যেই আমাদের কাজ চালায় যেতে হবে। তবে আমার একটা যেহেতু আমাদের বিএনপির একজন নেতা বেশ বড় মাপের নেতা আছেন, আমি বলবো উনি তো অনেকদিন রাজনীতিতে আছেন, ওনার অনেক কন্ট্রিবিউশন আছে, সুতরাং ওনার মাধ্যমে আমি বিএনপির যত সিনিয়র নেতা আছে বা যারা এবার নির্বাচনে অংশগ্রহণ করছে তারা যথেষ্ট ধৈর্য দেখাচ্ছে। আমার মনে হয় এই ধৈর্যটা আমরা সবাই এক্সপেক্ট করি ওনাদের কাছ থেকে। আর একই সাথে আমি যারা তরুণ রাজনীতিবিদরা আসছেন তারাও যেন শালীনভাবে তাদের কথাবার্তা বলেন এবং পার্সোনাল অ্যাটাক যেন কেউ কাউকে না করি। এই জিনিসটা কিন্তু বেগম জিয়া কিন্তু অত্যন্ত মানে খুবই, আমি মনে হয় দীর্ঘদিন ধরে উনি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে শিখে গেছেন যে কিভাবে মানুষের প্রতি আজে বাজে কথা না বলে শালীনতা বজায় রেখে রাজনীতি করা যায়। এবং আমার একটাই আপিল টু অল দ্য পলিটিশিয়ানস, যে আপনি যদি 100 জন মানুষকে আমরা জিজ্ঞেস করি ফিল্ডে গিয়ে যে আমরা রাজনীতিবিদদেরকে ট্রাস্ট করি কিনা, বিশ্বাস করি কিনা, আপনার এটার উত্তর কিন্তু খুব সুখকর হবে না। সুতরাং আমি মনে করি এবারের রাজনীতিতে যারা এমপি নির্বাচিত হবেন তারা নিজেদেরকে নিজেরাই যেন জিজ্ঞেস করেন যে আমাকে কি কেউ বিশ্বাস করে, যদি না করে এটার কারণ আমি নিজেই খুঁজে বের করি এবং নিজেকে শুধরাই। এইটা যদি আমরা করতে পারি তাহলে মনে হয় রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। এবং আমি আশা করি যে ইলেকশন এবার হবে এবং এবারে ইলেকশনের পরে পরের চিত্রটা কি হবে সেটা আগের থেকে আন্দাজ করা সম্ভব হচ্ছে না, কারণ মানুষ কিন্তু এবার ওই কিছু কোনো ভুল কথায় বা ভুল আশ্বাসে কিন্তু, কারণ তারা অনেক আশ্বাস শুনেছে ইতিপূর্বে, এই সমস্ত আশ্বাসে আর কাজ হবে না। সুতরাং আপনাদেরকে নতুন কিছু চিন্তা করতে হবে, বিশেষ করে 5 কোটি নতুন ভোটার যারা জীবনে কোনোদিন ভোট দেয় নাই তাদের কথা আপনাকে ভাবতে হবে। এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, এই কথাটা মনে রাখতে হবে এবং এদেরকেই কিন্তু
আমাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে, এবং আগামী নেতৃত্বে কিন্তু তাদের ভিতর থেকে আমরা, আমাদের বয়স শেষ, আমাদের কিন্তু আসলে আমাদের আর কোনো সুযোগ নাই এই দেশকে নেতৃত্ব দেওয়ার। নেতৃত্ব আমাদেরকে তাদের ভিতর থেকে বের করতে হবে এবং তাদেরকেই তৈরি করতে হবে। এই মানসিকতা নিয়েই যদি আমাদের সিনিয়র রাজনীতিকরা এবারে আসেন, তাহলে আমি মনে হয় বাংলাদেশ একটা নতুন একটা সম্ভাবনাময় দেশ হিসাবে আমরা দেখতে পাবো। আদারওয়াইজ আমাদের কিন্তু সেই, আর এখানে একজন দর্শক বারবার বলছিলেন যে ডিজিএফআই এনএসআই নাকি বলেছে, যে আমি তো মনে করি যে উনি কি ডিজিএফআই এর রিপোর্টটা কি ওনার হাতে দিয়েছে কিনা আমি জানি না। এই সমস্ত গুজব ছড়ানোর কোনো কারণ নেই। গুজবে কিন্তু কান দিলে কিন্তু এই গুজবটা কিন্তু আমাদের একটা বিরাট একটা রোগে পরিণত হয়েছে, যে মানুষকে বিভ্রান্ত করার একটা রোগ। আর একটা ভাষা, এটা রাজনীতিবিদদের আমি রিকোয়েস্ট করবো, প্লিজ অ্যাভয়েড দ্য ওয়ার্ড ষড়যন্ত্র, বিকজ ষড়যন্ত্র ইজ পার্ট অফ দি পলিটিক্স। এই ষড়যন্ত্রকে মাথায় রেখেই কিন্তু আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। ষড়যন্ত্র হবেই। এই ষড়যন্ত্রটা কিন্তু এখানে আমি ভুল কিছু দেখি না। ষড়যন্ত্রটা হলে ভুল তখনই হবে যখন সে এটা মানে কুকাজে ব্যবহার করছে। এটা যদি তার হয়, তার ক্ষমতায় যাওয়ার, এবং কোনো রাজনৈতিক দল ক্ষমতায় না গেলে কিন্তু তার পলিসি প্রোগ্রাম কিছু ইমপ্লিমেন্ট করতে পারবে না। সুতরাং রাজনৈতিক দলের কিন্তু একটা ইট ইজ দেয়ার রাইট টু গো টু পাওয়ার, and it is their right to make their strategy, এবং it is also right to make your counter strategy. এটাই হলো কিন্তু that is what is healthy politics. এই সমস্ত মারপিট, এই যে একজন দেখলাম কি ধোলাই দিছে, these are not good. এটা কিন্তু আমাদের কিন্তু ভালো কালচার না। আমি মনে করি যে আমাদের যাতে সিনিয়র যারা ধৈর্যশীল নেতৃত্ব আছেন, তারা কিন্তু এটাই কিন্তু তারা আমাদের শেখানো উচিত, যে মারপিট করে কিন্তু আসলে যুক্তি তর্ক দিয়ে আপনি আপনার ভোটারদেরকে বোঝান। যদি যুক্তিতর্ক আপনার স্ট্রং থাকে, আপনার যদি আত্মবিশ্বাস থাকে, এই আত্মবিশ্বাস কিন্তু আবার আমি দুইটা জিনিস বলি, দুইটা জায়গা থেকে আত্মবিশ্বাসের উৎপত্তি হয়। একটা হলো চরম সততা, আর একটা হচ্ছে অত্যধিক জ্ঞান। এই দুইটা জিনিসের কম্বিনেশনে উইল গিভ ইউ দ্য কনফিডেন্স, এবং দ্যাট উইল গিভ ইউ দি উইনিং স্ট্রিক বা উইনিং সাইন। এটা যদি না থাকে ভাই, রাজনীতিতে কিন্তু আপনার কিন্তু অবস্থান খুবই কিন্তু স্বল্প সময়ের জন্য, এবং আপনি কিন্তু খুব সহজেই হারিয়ে যাবেন, অ্যান্ড ইউ উইল বি লস্ট। এবং এই যে আজকে মিস্টার আসিফ মাহমুদ আর এই যে মাহফুজ সাহেব, বা যারা নাকি ভয় পেল, বা যারা ইলেকশনে আসতে পারলো না, জায়গা পেল না, এটা কিন্তু অন্যদেরকে কিন্তু চিন্তা করার বিষয়, যে কেন তারা বিইং এট দি ফোরফ্রন্ট অফ দি মুভমেন্ট, তাদের কেন স্থান হলো না এই ইলেকশনে কোনো না কোনো পার্টির পক্ষে দাঁড়ানোর। এটা কিন্তু তাদের চিন্তা করা দরকার, এবং এটা তাদের চিন্তা করে লাভ নাই। এখন এদের ফলাফল দেখে অন্যরা যেন চিন্তা করে আগামীতে কি করলে আমরা এরকম ভাবে আমরা লেফট আউট হব না, আমাদেরকে কেউ ত্যাগ করবে না। এটা তাদেরকে দে আর অ্যাকচুয়ালি অ্যাবান্ডন আমি মনে করি। তো এই পয়েন্টটা প্রত্যেকটা রাজনীতিবিদদের কিন্তু মনে রাখা দরকার। আমাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নাই, আমাদের কোনো অ্যাম্বিশন নাই, আমাদের শুধু একটাই অ্যাম্বিশন, টু সি এ সাকসেসফুল কান্ট্রি। আমরা চাই যে আমাদেরকে আর কেউ ডিস্টার্ব নাই। মনে রাখবেন আপনারা, এই যে মনির ভাই আমি আপনাকে বলতেছি, মনে রাখবেন যে আপনাদেরকে কিন্তু শান্তিতে কেউ শাসন করতে দিবে না। এই শান্তিতে শাসন করতে না দেওয়ার কিন্তু একটাই পক্ষ আপনাদের, সেটা হলো আপনার প্রতিবেশী। এরা কিন্তু আপনাকে কিন্তু ঠিক মতো আগাতে দিবে না। ইউ আর আরেকটা জিনিস, আপনারা কিন্তু প্রতিদিনে কিন্তু পৃথিবী চেঞ্জ হচ্ছে। আপনি আজকে দেখেন, গতকালকেও ছিল কিন্তু আমেরিকা ন্যাটো ছিল ক্লোজ অ্যালাইজ, আজকে দে আর ফেসিং ইচ আদার। আজকে কিন্তু পুরো দুনিয়া কিন্তু ডিভাইডেড ইনটু ডিফারেন্ট পিসেস। কাজে আপনাকে চুজ করতে হবে হু ইজ গোয়িং টু বি ইউর পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার কে হবে। এই স্ট্র্যাটেজিক পার্টনার সিলেকশন ইজ দি জব অফ দি পলিটিক্যাল লিডার্স, টপ লিডার্স। এটা তাদের কাজ, এবং তাদের বাকিদেরকে বোঝানো হাউ টু চুজ পলিটিক্যাল লিডার্স। এই এডুকেশনটা কিন্তু আমাদের নাই। আপনাদের ভাই ইনস্টিটিউশন করেন, না হলে কিন্তু আপনারা আপনাদের নেতা খুঁজে পাবেন। এই যে দেখেন ছাত্রদলের এই পরিণতির কিন্তু একটা মূল কারণ হচ্ছে আপনারা কিন্তু কোনো ইনফ্লাক্স অফ নিউ জেনারেশন অফ স্টুডেন্ট লিডার্স ওয়ার নট দেয়ার, এবং যে কারণে কিন্তু আপনাদের এই অবস্থা হয়েছে। এই জিনিসটা কিন্তু আপনারা আইডেন্টিফাই যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বিরাট বড় সমস্যায় পড়বেন আগামীতে। আমি এই কথা বলে আমি সকল রাজনীতিবিদদের সুস্বাস্থ্য কামনা করি, তাদের বিবেক বুদ্ধি উদয় হোক, তারা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করুক। লেটস হ্যাভ একটা হেলদি ইলেকশন আমরা দেখতে চাই, এটাই আমাদের চাওয়া, আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। ইসমাইল সম্রাট, আপনি শেষ করবেন প্লিজ। জি আপা, ধন্যবাদ আপনাকে আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন আসলে এই মুহূর্তে আমি মনে করি যে রাজনৈতিক মাঠে যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, বা ব্যক্তি আক্রমণ হচ্ছে, বা কাউকে ছোট করে কথা বলা হচ্ছে, তো এটা আসলে এটা কোনো রাজনৈতিক দলের বিষয় না। এখন ধরেন আমার দলের একটা কর্মী যদি পার্সোনাল কাউকে অ্যাটাক করে, পার্সোনালি সে কি বলবে না বলবে, আমি তো তাকে ধরে ধরে শিখিয়ে দিতে পারবো না। এটা হচ্ছে পলিটিক্যাল ম্যানারটা নিজেকে শিখতে হবে, রাজনৈতিক দল এটা শিখায় না। এখন আমি যদি একটা আইন করে দিই নির্বাচন কমিশনে যে এটা আমার দলের প্রার্থীরা যারা আছে আমার এটা এই কথা বলতে পারবে, এই কথা পারবে না, আমি তো ভাই মেপে কাউকে কথা শিখিয়ে দিতে পারবো না। এটা কোনো দলের জন্য হয় না। সুতরাং আমি মনে করি এটা পারিবারিক শিক্ষা, এটা একটা সামাজিক শিক্ষা, এটা ব্যক্তিগত শিক্ষা। এই শিক্ষাটা যার আছে, আমরা তো দেখি যে সে সবসময় সম্মানের মধ্য দিয়ে থাকে, আর যার নেই তারা কিছু সময়ের জন্য আসে,
রাজনীতিতে কিছু বিনোদন বা কিছু ধরেন মানুষের হাসাহাসির পাত্র হয়ে একটা নির্দিষ্ট সময় পরে তারা আবার কিন্তু চলে যায়, ওই জায়গাটা শূন্য হয়ে যায়। তো আপনি যদি তর্কের খাতিরে আসেন যে আওয়ামী লীগের সময়, অর্থাৎ এই প্যাসিবাদী সময়ে যারা ধরেন টিভি টক শোতে এই ধরনের এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো, বা ধরেন যারা মানুষের ব্যক্তি আক্রমণ করতো, যারা হাসির খোরাক ছিল, অনেকাংশে বিনোদন দিত, তারা এখন কোথায়? তো সুতরাং তাদের জায়গাটা কিন্তু খালি নেই। এই তরুণ প্রজন্মেরই আমাদের মধ্যেই একটা অংশ কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছে। তা আবার এই সরকার যাওয়ার সাথে সাথে কিন্তু তারাও চলে যাবে। তা আমরা চাচ্ছি যে এই সরকার যাওয়ার সাথে সাথে তারা চলে যাওয়ার পরে এই জায়গাতে যেন 12 তারিখের পরে নতুন কোন রাজনৈতিক দলের প্রতিনিধি যেন আর এই শূন্যস্থানগুলোতে না আসে, এটা যেন সত্যিকার অর্থে ভালো প্রতিযোগিতামূলক রাজনীতির মধ্য দিয়ে আসে। আমি আপনাকে এই টক শোতে চ্যালেঞ্জ করে বললাম, আপনার এই শোতে, যে যারা এখন টক শো মিডিয়া গরম করছে, অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, ব্যক্তি আক্রমণ করছে, বিনোদন দিচ্ছে রাজনীতিতে, ভোট চাওয়ার জন্য যা খুশি তা বলছে, যা খুশি তা করছে, এরা কিন্তু 12 তারিখের পরে হারিয়ে যাবে। সুতরাং নতুন করে যারা আসবে, আমি মনে করি যে তারা তাদের দলকে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং আমাদের ইলেকশনের পরে সব দল মিলে যে জাতীয় সরকার করার কথা ছিল, আমি মনে করি দেশের জন্য হলেও আমরা সবাই একসাথে অন্তত দায়িত্বটুকুকে ছোট ছোট করে ভাগ ভাগ করে নিয়ে আমরা রাষ্ট্রের জন্য কাজ করতে পারবো। এটা আমাদের 2023 সালে যে একটা অ্যালায়েন্স হয়েছে যুগপৎ